আব্বু বলছে তুমি প্রাইমারি স্কুলের টিচার কেন হবা, তুমি এর চেয়ে আরো বড় চিন্তা করো। কারণ মানুষ তার স্বপ্নের সমানই বড়, স্বপ্ন বড় দেখলে একদিন সে এখানে কিছু না কিছু করতে পারবে। বাট আমি খালি একটা জিনিস বুঝতাম যে আমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। এখন যে তুমি মনে করো যে তোমার ফ্যামিলিকে তুমি সাপোর্ট দিচ্ছ, কেমন ফিল হয় আসলে নিজের মধ্যে? আমাদের ওখানে চাকরি পাওয়াটাই অনেক কিছু। ব্যক্তি জীবনে বা শিক্ষক মিল্টন আর হচ্ছে যে হাজবেন্ড মিল্টনের মধ্যে ডিফারেন্স কি? তো আমি সবসময় চিন্তা করছি যে এমন কি কাজ করতে পারি যেটা আমার ইন ফিউচার ক্যারিয়ারও কাজে লাগবে, আবার ওটা আমাকে টাকাও দিবে। তুমি মমি, তুমি লাইফে কি করছো? কিন্তু বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মান্থলি 10 লাখের উপর ইনকাম করতেছেন। আমার থেকে যারা বেটার আছে তারা কোনোদিন আমাকে জাজ করে নাই। বর্তমানে শিক্ষামন্ত্রী যে ধরনের মন্তব্য করছেন, যে ধরনের ডিসিশন নিচ্ছেন, এই কথাবার্তাগুলো কি আসলে পপুলিস্ট কথাবার্তা নাকি এগুলো আসলে ভেবে চিন্তে নিয়ে বলছেন? সৃজনশীল প্রশ্নে যদি নকলের সিস্টেম থাকে তাহলে সেখানে টিচাররা নিজেরা ইনভলভ হয়। বাংলাদেশে ম্যাক্সিমাম টিচার পড়াইতেই পারে না। যখন একটা স্টুডেন্ট কমেন্ট করে যে ভাই এইটার ফ্রি ক্লাস দেন এই টোনালিটিতে, কেমন লাগে? আসসালামু আলাইকুম, স্মার্ট শয় প্রেজেন্স মোমেন্টাম পডকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম আরেকটা এপিসোডে। আজকে আমার সাথে যে এসেছে তাকে আপনারা সবাই চিনেন এক নামে, তাকে আমার নতুন করে ইন্ট্রোডিউস করা দেওয়ার কিছু নাই। আপনারা সবাই অনলাইনে মিল্টন ভাইয়া নামে যাকে চিনেন, সেই ভাই আজকে আমার সাথে বসে আছে। তো মিল্টন, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার সাথে পডকাস্টে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য। আপনি যে মনে করছেন আমি ক্যাপাবল, এটার জন্য থ্যাংক ইউ। না, এমন কিছু না, ক্যাপাবিলিটি কিছু না, তোমার ফ্যান ফলোয়ার অনেক বেশি, তোমাকে সবাই খুব পছন্দ করে এবং আমি আশা রাখছি যে আজকের পডকাস্টে আমি মূলত হচ্ছে যে তোমাকে যে উদ্দেশ্যে নিয়ে এসেছি সেটা হচ্ছে বর্তমান স্টুডেন্টদের মধ্যে, আমরা তো সারাদিনই পড়াই অনলাইনে, আমরা ফ্রি ক্লাস দিচ্ছি, পেইড ক্লাস দিচ্ছি, সবই দিচ্ছি, বাট আমার কাছে মনে হয় অনলাইনে যে জিনিসটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ওদের মধ্যে ইন্সপিরেশন নাই। ওরা আসলে মোটিভেশন পায় না, এবং মোটিভেশন বলতে জ্বালাময়ী ভাষণ না, ওরা আসলে মানুষের গল্পটা জানে না। আমার কাছে মনে হয় আজকে যদি তোমার গল্পটাও শুনে হয়তো বা তোমার কাছে কিছু ইনসাইটস পাবে যার মাধ্যমে ওটা বুঝতে পারবে যে কেন পড়াশোনা করাটা গুরুত্বপূর্ণ এবং কেন হচ্ছে যে তোমার এই জগৎটা হয়তো এতটা সহজ না যতটা মনে করে। সো আমি প্রথম প্রশ্ন থেকে শুরু করব, সেটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় একদম হচ্ছে যে তোমাকে নিয়েই। আজকে আলোচনার মূল বিষয় কোনো পড়াশোনা নিয়ে না, কিছু না। আমি অন্য পডকাস্টের মতো হচ্ছে যে কিভাবে পড়লে এসএসসিতে এ প্লাস পাবো এটা নিয়ে আলোচনা করতে চাই না, ওটা নিয়ে তোমার চ্যানেল অনেক ভিডিও আছে। আমি তোমাকে আজকে আজকে তোমাকে নিয়ে আমার আলোচনা, যে প্রথম যে আলোচনাটা আমি শুরু করতে চাই সেটা হচ্ছে যে তুমি এই যে পড়াচ্ছ, এই পড়ানোর জগতে তোমার প্রবেশ কিভাবে, তুমি কেনই বা পড়ানো শুরু করলা? কারণ এটা সবারই প্রশ্ন থাকে যে আসলে কেউ তো টিচিংকে কেউ ফার্স্ট চয়েস হিসেবে নেয় না, সবাই আসলে কিভাবে যেন কাকতালীয়ভাবে শিক্ষক হয়। তো তোমার এই কাকতালীয়ভাবে শিক্ষক হওয়ার গল্পটা কি? আচ্ছা, মানে খুবই সুন্দর কোশ্চেন। আমি এটার উত্তর দেওয়ার জন্য আমি একটু পাস্টে যাইতে চাই। আমি যখন ক্লাস 9-এ পড়ি, তো 9-এ পড়া অবস্থায় যখন প্রথম সায়েন্স নিলাম, তো আমাদের ওখানে সায়েন্সের তেমন ভালো টিচার নেই। আচ্ছা, তো যারাই আছেন ওনারা আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাপোর্ট করেন, বাট আমার মানে পরবর্তীতে এসে ফিল হয়েছে যে যতটা বোঝানো উচিত ততটা বোঝানোর ওই মানে গ্যাপটা ছিল আমাদের। তো আমরা কি করতাম, আমরা 11 জন সায়েন্সে ছিলাম, তো 11 জন সায়েন্সে সবাই একসাথে পড়াশোনা করতাম। আচ্ছা, তো টিচার যে কোনো একটা টপিক যখন পড়াইতো, ওনাদের পড়ানোর বেসিক স্টাইলটা এরকম যে ফিজিক্সে আমরা আজকে ধরেন কোন একটা চ্যাপ্টার পড়তেছি, শব্দ তরঙ্গ পড়তেছি, তো শব্দ তরঙ্গ ওনারা এসে রিডিং পড়তে বলে। ক্লাসে এসে লেকচার দেয়া না, আমরা যেভাবে লেকচার দিয়ে পড়াই বই এসে রিডিং পড়ো তোমরা, তো আমরা রিডিং পড়ি। তুমি তো অত মানে পুরন মানুষ না, তুমি যদি 19 ব্যাচ হও। হ্যাঁ, আমি বেশি দিন আগের কথা না, এসএসসি দিছি হচ্ছে আমি 17-তে, তাহলে তো আমি হচ্ছে যে 15-16-তে হচ্ছে আপনার 9-10-এ ছিল। হ্যাঁ, তাই তো, মানে 10 বছর ম্যাক্স। বাট আপনি যাচ্ছেন হচ্ছে একদম গ্রামে, মানে ধরেন আমার বাসা কোথায়, ঝিনাইদহ জেলা থেকে আরো 3 ঘন্টা দূরে, এবং 3 ঘন্টা বাসে যাইতে হয়, এবং আমার বাসা থেকে বর্ডার হচ্ছে মাত্র 10 মিনিটের রাস্তা। সো আমি একদম বর্ডার লাইন। হ্যাঁ, সো ওখানকার টিচারের ক্ষেত্রে দেখা যাচ্ছে 2-1 ভালো টিচার আছে, যেমন ধরেন আমার যে ম্যাথ টিচার ছিল, যার মাধ্যমে আমার ম্যাথের হাতে খড়ি, উনি একদম প্রত্যেকটা ম্যাথ বোর্ডে হাতে ধরে ধরে করাতেন, এবং আমি প্রতিদিন 3-4 ঘন্টা ওনার সাথে ম্যাথ করতাম। উনি যে সমস্ত কাজগুলো দিতেন, ক্লাসে যা করাইতেন, ফলে আমার ম্যাথ বরাবরই খুব স্ট্রং ছিল। আচ্ছা, স্কুলেও 99, 97, 98 পাইতাম, বোর্ডে যেও 95 ছিল। মানে এসএসসির কথা বলতেছি। ইভেন হচ্ছে ইন্টারমিডিয়েটে যে আমি ম্যাথে স্ট্রাগল কম করছি, এর কারণ হচ্ছে ওনার মাধ্যমে আমার ম্যাথের হাতে খড়ি ছিল। বাট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলাতে নিজে রিডিং পড়ে ম্যাক্সিমাম জিনিস শেখা। আচ্ছা, তো এই জায়গাতে দেখা যাচ্ছে যে আমাদের যে ক্লাসে রিডিং পড়তে দিল, যে তোমরা শব্দ তরঙ্গ এটা হচ্ছে রিডিং পড়ো, তো আমরা রিডিং বই যা বুঝতেই পারছেন, তো আমরা ধরেন যে রিডিং পড়া শুরু করলাম। এখন রিডিং পড়ার পর ওটা আমাদের নিজেদের বোঝা লাগতো। তো এবার এলাকাতে 2-1 এক্সেপশন থাকে যারা হচ্ছে যে বাইরে পড়াশোনা করছে বাট লাইফে কিছু করতে পারে নাই, এলাকাতে প্রাইভেট বা টিউশন পড়ায়, ওনারা একটু দেখা যাচ্ছে রিডিং পড়ে একটু ভালো বুঝায়, মানে ওই লেভেলের আমরা এখন যে লেভেলে লেকচার দিই এরকম না, বাট এর চেয়ে একটু ভালো বুঝায়। আচ্ছা, তো ওরকম টিউশন করতাম।
পড়াইতাম, আমার বড় ভাইয়া পড়াইতেন। আমার বড় ভাইয়া হচ্ছে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করছেন। তো ওনার সামহাও লাইফে একটা ইনসিডেন্ট ঘটেন, যার পরে উনি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারেন, আর উনি খুব ভালো বুঝান। তো আমাদের ফুল ব্যাচ ওনার কাছে এসে পড়তো আর কি। আচ্ছা, তো উনি হচ্ছে যে কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্স 2টা সাবজেক্ট পড়াইতো। তো উনিও ওইরকম রিডিংই পড়াইতো, হামুরি যে অনেক কিছু করতো তা না, বুঝাইতো যে আচ্ছা এটা গতি, এটা এই, এটা ওই, এটা ওই, এটা এভাবে হয়, বাস্তব লাইভলি উদাহরণ দিয়ে বুঝাইতো। তো এখন এর ভিতরেও প্রচুর পরিমাণে গ্যাপ থাকতো। তো আমি যেটা করতাম, ক্লাসে আমার ওই ফ্রেন্ডদের সাথে এগুলো ডিসকাশন করতাম, ক্লাসে ফ্রেন্ডদের সাথে ডিসকাশন করতাম। এবার স্কুলের মানে ক্লাসগুলো এমন হতো, কখনো কোনো টিচার যদি গ্যাপ থাকে, পিরিয়ড অফ থাকতো, পিরিয়ড যখন অফ থাকতো তখন আমরা ওই যে সায়েন্সের জন্য আলাদা একটা রুম থাকে, যারা সায়েন্স নেই গ্রামে তাদেরকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখা হয়, হ্যাঁ, যে এরা সায়েন্সের স্টুডেন্ট, এবং ওদের জন্য আলাদা একটা ক্লাসরুম আছে জাস্ট অল্প কিছু স্টুডেন্টের জন্য। এবং সেখানে একটু ল্যাব আছে, কিছু অনুবীক্ষণ যন্ত্র, কিছু হচ্ছে যে ওই যে মানে সংরক্ষণ করা আছে কিছু জিনিসপত্র, ওগুলো দেখতে খুব মানে ভালো লাগতো। আমরা তো সব কিছু দেখি নাই গ্রামে। তো ওই ক্লাসরুমে যখন আমরা বসতাম, কোনো পিরিয়ড গ্যাপ যাইতো, তখন আমি সবসময় আমার একটা টেন্ডেন্সি থাকতো যে ক্লাসে পারফর্ম করার জন্য এই উইকে যা যা পড়ানো হবে ওটা আমি 2-3 দিন আগেই বাসায় একা রিডিং পড়তাম, পড়ে শিখে ফেলতাম। এই জায়গাটা জাস্ট একটু আমি নক করি, তুমি তো এখন অনেক স্টুডেন্ট পড়াও, হ্যাঁ, কয়জন স্টুডেন্ট এখন এই কাজটা করে? ম্যাক্সিমামই করে না, ওরা আরও আমাদের ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আরও 1 মাস পরে দেখা যাচ্ছে বইটা ধরে বা চ্যাপ্টারটা শুরু করে। বাট আমি ওই সময় ওই লেভেলের পড়ুয়া ছিলাম যে আমি এই কাজটা করতাম, যে কালকে ক্লাসে আমাকে পারফর্ম করতে হবে, কালকে ক্লাসে টিচার যেটা বলবে ওটা আমি যেন আগেই বুঝি, এবং যেন আমি ফিল দিতে পারি আমি ভালো স্টুডেন্ট। মানে এটা কিন্তু একটা সিক্রেট, ভালো স্টুডেন্টের সিক্রেট, যে সে আসলে অত ভালোও না যে একদম টিচার বলার সাথে সাথেই ধরে ফেলবে, বাট সে যদি 1-2 দিন আগে ওটা স্টাডি করা শুরু করে তাহলে টার্মিনোলজিগুলো সে শিখে যায়, ফলে ক্লাসে টিচার যখন বলে তখন ও ধরতে পারে এবং ওইটা ইন্টারপ্রেট করতে পারে। তো আমি ওই কাজটা করতাম। এবার দেখা যাচ্ছে কোনো টিচার ক্লাসে আসে নাই, ওই টপিকটা আজকে পড়ানো হবে, এবার আমি সামনে যে হচ্ছে বোর্ডে ওটা পড়ানো শুরু করছি, আমি ওটা বলা শুরু করছি, ওটা নিয়ে আমি কথাবার্তা বা আলোচনা শুরু করছি। সেমভাবে ইংলিশ পড়তাম, বাংলা পড়তাম। ইংলিশে দেখা যাচ্ছে যে টিচার ন্যারেশন পড়াচ্ছে, টিচার ভালো পড়াইতে পারতেছে না, সো আমি মানে বা যেরকমই পড়াচ্ছে, মানে ভালো পড়াইতে পারছে না বলতে ওই সময় তো ওটাই বেস্ট ছিল, এখন এসে কম্পেয়ার করলে ভালো পড়াইতে পারছে না, এটা কমেন্ট মানে করতেছি। বাট ব্যাপারটা এরকম যথেষ্ট, হ্যাঁ, ওই পার্সপেক্টিভে যথেষ্ট ভালো, উইথ ডিউ রেসপেক্ট, টিচার ওনাদের হাতেই তৈরি হয়েছি, সো টিচারদেরকে এভাবে বলাও যাবে না। তো দেখা যাচ্ছে যে ওই জায়গাতে আমি যখনই কোনো একটা পিরিয়ড গ্যাপ যাচ্ছে, ওই টপিকগুলো নিয়ে আমি বোর্ডে যে আলোচনা করতেছি আমার ফ্রেন্ডদের সাথে। তো আমার টিচাররা মানে এরকম হয়েছে, আমার স্কুলের হেড টিচার, ওনার পিরিয়ড, তো আমি হঠাৎ করে শুনছি যে উনি হচ্ছে যে একটু কাজে ব্যস্ত আছে, উনি আসবেন না। তো আমি হচ্ছে যে ইয়াতে গেছি, অফিসে গেছি, যে জিজ্ঞেস করতেছি স্যার কি আসবেন না। আমি তখন মানে ক্যাপ্টেন ছিলাম, ক্লাস ক্যাপ্টেন। তো বলছে যে স্যার আসবেন না, তুমি চাইলে ক্লাসটা কন্টিনিউ করতে পারো, মানে আমাকে টিচাররা বলছে তুমি যে ক্লাস সামলায় নাও। এবার আমি এসে পড়ানো শুরু করছি ক্লাসে স্টুডেন্ট, এবং আমাকে সবাই মানতে হবে, কারণ হচ্ছে আমি ওই যে পড়াইতে পড়াইতে স্কুলে একটা ইমেজ তৈরি হয়ে গেছে। আমি ক্লাস 6-এ স্কুল ফার্স্ট হয়েছিলাম, 7-এ স্কুল ফার্স্ট হয়েছিলাম, 8-এ হচ্ছে আপনার ট্যালেন্ট পুলে বৃত্তি পাইছিলাম, উপজেলাতে আমি 3rd বা 2nd পজিশনে ছিলাম, 9-এ স্কুল ফার্স্ট হয়েছিলাম। তো মানে একদম 6 থেকে 9 পর্যন্ত ওই স্কুলে এত ভালো পারফর্ম করছি যে সবাই আমাকে ওরকম মানতো, যে আমি ক্লাসে এসে যদি বলি আমি এটা পড়াবো সবাই মোটামুটি শুনবে। তো ক্লাসে আমি পড়ানো শুরু করছি, এবার হেড স্যার এসে দেখে যে আমি পড়াচ্ছি, সো উনি চলে গেছে যে আচ্ছা মিল্টন পড়াচ্ছে, পড়াকে, আমি আর ক্লাসে না যাই। তো ওই জায়গা থেকে আসলে টিচিংয়ের উৎপত্তি, যে ওই জায়গাতে মানে তখন আমি পড়ানো শুরু করি। এবং আমাদের ওখানে বাংলা ব্যাকরণের কোনো টিচার নেই, এবং বাংলা ব্যাকরণের টিচার না থাকার কারণে বাংলা ব্যাকরণে আমাদের মানে কারোরই ভালো বেসিক ছিল না। তো আমি প্রথম যখন ক্লাস 9-এ উঠে হাফ ইয়ারলিতে বাংলা 2nd পার্ট পরীক্ষা দিলাম, আমার 40 মার্কের এমসিকিউতে আসলে হচ্ছে মাত্র 18 না 19। তো আমি খুবই হতাশ হয়ে গেলাম যে আমার কখনো এমসিকিউতে এত খারাপ আসে না। ইভেন মানে বন্ধুদের মধ্যে একটা মানে কথা প্রচলিত ছিল যে মিল্টন যদি এমসিকিউ দাগাই, তখন আমাদের ইসলাম শিক্ষায় যেমন 40টা এমসিকিউ থাকতো, তো অন্যান্য 40টা থাকতো, তো মিল্টন দাগাইলে 40-এ 40ই হবে, 40-এ 40 যদি নাও হয় অন্তত 37-38 হবে। সো সামাও ওর খাতাটা দেখতে হবে আমাদের, দেখলে আমরা ভালো করব। তো এরকম একটা হচ্ছে যে পারসেপশন ছিল ওদের মধ্যে। তো বাংলা ব্যাকরণ ওই জায়গাতে 18-19 আসতেছে, আমার নিজের কাছে একটা খারাপ লাগা শুরু হয়েছে। এবার বাংলা ব্যাকরণটা ওই যে বইটা থাকে না, বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ওইটা আমি নিজে পড়া শুরু করছি।
আচ্ছা। সো এত পরিমাণ নিজে পড়াশোনা করছি, করতে 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 ওটার আন্ডারস্ট্যান্ডিং আমার টিচারের বেটার হয়ে গেছে। সো এখন দেখা যায় টিচার ক্লাসে এসে পড়াইলে উনি যে এক্সপ্লেনেশনগুলো দেয় ওটার মাঝখান দিয়ে আমি ধরি, স্যার এটা না এরকম না এরকম, আমার মনে হয় এটা এর সাথে এই জায়গায় কানেকশন আছে, কারোকের সাথে সমস্যার এরকম কানেকশন, এটার সাথে ওটার কানেকশন। অ্যান্ড ওটা আমার পুরো মুখস্থ ছিল বাংলা ব্যাকরণের ওই বইটা। ইভেন আমার এক বড় ভাইয়া, উনি চাকরির পরীক্ষার দেওয়া অবস্থায় একদিন আমাদের বাসায় আসছেন, এসে দেখে যে আমার বাংলা ব্যাকরণ এইভাবে দাগায় দাগায় পড়া। তো উনি আমার প্রশ্ন করা শুরু করছে, তো প্রশ্ন করছে যা প্রশ্ন করে আমি সবাই ওটা হয়। তো উনি বলছে তুমি তো চাকরির পরীক্ষা দিলে এখনই টিকে যাবা, তুমি যেই পরিমাণ পারো। তো ওই সময় আমার এরকম অবস্থা ছিল। তো ওই যে প্রত্যেকটা সাবজেক্ট আমার ফ্রেন্ডদের সাথে জুনিয়রদের সাথে আলোচনা করা থেকেই টিচিংয়ের উৎপত্তি হয়। ওই জায়গা থেকে টিচিংয়ের প্রতি একটা প্যাশনের ভাব চলে আসে এবং টিচার আলোচনা করে যে আমার সামনে আলোচনা করছে যে মিল্টন ইন ফিউচার টিচার হলে খুবই ভালো টিচার হবে। ওই জায়গা থেকে আর কি টিচিং ব্যাপারটার উৎপত্তি। বাট টিচিংটা শুরু হয়েছে আসলে ভাইয়া প্যাশন থেকে না, ফাইন্যান্সের অভাব থেকে। আমি একটু যেই ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি, আমার ঢাকা শহরে আমি যখন প্রথম আসি, তো এখানে মান্থলি আপনার 8-9-10 হাজার টাকার মতো খরচ লাগে, মিনিমাম লাগে। তো আমার আব্বুর ওই মোমেন্টে এই পরিমাণ ফাইন্যান্স দেওয়ার ক্যাপাবিলিটি ছিল না। তো আমি ঢাকাতে এসে একদম ফার্স্ট যেদিন ঢাকাতে আসলাম, এসে আমি আমার এক বড়ো ভাইয়ের সাথে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের হলে উঠছিলাম। উনি হচ্ছে যে তখন ওখানে পড়াশোনা করতো, মানে মেডিকেল স্টুডেন্ট ছিল। তো ওখানে থাকা অবস্থায় আমি ফিল করলাম যে এখানে যেই পরিমাণ কস্ট, আব্বুর থেকে টাকা নিয়ে আমি চলতে পারবো না, আমাকে বাসায় ব্যাগ যাওয়া লাগবে। তখন আমি অলরেডি বুটেক্সে চান্স পেয়ে গেছি। তো তখন আমার চিন্তা হলো যে সামহাও ঢাকাতে কোথাও একটা কানেকশন করতে হবে, ওই টিউশন করাতে হবে, মানে কোচিংয়ে ঢুকতে হবে। তো আমি হচ্ছে উদ্ভাসে ট্রাই করলাম। তো উদ্ভাসে তখন আপনার স্ক্রিপ্ট এভলিউশন যে ডিপার্টমেন্ট, মানে খাতা দেখা, ওই ডিপার্টমেন্টে অনলাইনে এনরোল করতেছিল যে ওরা অনলাইনে স্ক্রিপ্ট এভলিউটার নিবে। তো ওই জায়গাতে আমি অ্যাপ্লাই করে ওরা ট্রেনিং করাইলো, তারপরে ওদের সাথে অনলাইনে কানেক্টেড হয়ে গেল। তারপর আস্তে আস্তে টিউশন করানো শুরু। ওখানে 5-6 মাস মতো খাতা দেখার পরে অ্যাজ এ টিচার ডেমো নেয় ওরা, পরীক্ষা এবং ডেমো যে প্রসেসগুলো নেয়। সো ওই প্রসেসের মধ্যে দিয়ে ফার্স্ট ডেমোতে টিকে গেলাম, অ্যান্ড তারপরে তো টিচার হয়ে গেলাম। বাট টোটালটাই ছিল হচ্ছে যে আমার মান্থলি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা লাগবে এই জায়গা থেকে। তো তারপরে ওখানে যে পড়াইতে পড়াইতে আস্তে আস্তে মনে হয়েছে যে না, টিচিং প্রফেশনটা আমার জন্য স্যুট করবে। না, জাস্ট তুমি চিন্তা করো, মানে তুমি যেখান থেকে যত কষ্ট করে উঠে আসছো, মানে আমার খুব খারাপ লাগে, বুঝছো। আমি তো অফলাইন ঢাকায় পড়াই, আমি অফলাইন আলহামদুলিল্লাহ আমার কাছে প্রায় 400+500 স্টুডেন্ট পড়ে। ওরা সবাই প্রিভিলেজড, ওরা সবাই ভালো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। আমার যথেষ্ট ফিজ আমি হাই নেই, তারা এটা দিতে পারে বলেই তারা আমার কাছে পড়ে। তো আমার খুব খারাপ লাগে যে এই বাচ্চাগুলো মানে কোনোদিন রিয়েলাইজও করবে না যে আসলে গ্রামের একটা স্টুডেন্ট ও কতটা স্ট্রাগল করে হচ্ছে যে ওর সাথে কম্পিট করতে আসে। মানে ওর বাবা মা যে মাঝে মধ্যে বলে টাকার খোঁটাটা দেয়, টাকার খোঁটাটা যে আসলে ওর বাবা মা এমনি এমনি দেয় না, এটাও কোনোদিন রিয়েলাইজ করবে যেদিন রিয়েলাইজ করবে সেদিন অনেক লেট হয়ে যাবে। সো আমার কাছে মনে হয় যে আসলে তোমার স্টোরিগুলো তো শোনা দরকার, যে আসলে একটা মানুষ লেখাপড়ার জন্য কতটা কষ্ট করে এবং তারপরে হচ্ছে যে সে আসলে জীবনে সফলতার হচ্ছে যে হাতছানিটা পায়। আমার কাছে মনে হয় যে এটা যদি কোনো একটা বাচ্চা নিজে ফিল করতে না পারে, আসলে এটা ওই বয়সে ফিল করার কথাও না, বাট যে করবে আমার মনে হয় সে জীবন অনেক উপরে উঠবে। এই জায়গাতে আমার আব্বু হচ্ছে আমার পিছনে একটা বড় রোল প্লে করছে। উনি মানে সবসময় আমাকে কাছে নিয়ে আমাকে বোঝাইতো, মানে হি ইজ লাইক এ ফ্রেন্ড টু মি, আমাকে আমার একদম বন্ধুর মতো। তো দেখা যাচ্ছে আমি আমার লাইফের কোনো বিষয় নিয়ে হালকাও একটু কনফিউশনে আছি, আমি আব্বুর দোকানে চলে গেলাম। আব্বু দর্জি, তো ওনার হচ্ছে যে দর্জির দোকান আছে জেনারেলি আমাদের এলাকাতে। অর্ডার আসে একটা শার্ট তৈরির, একটা হচ্ছে প্যান্ট তৈরির, তো ওইগুলা অর্ডার আসে, উনি হচ্ছে দোকানে বসে কাজগুলা করে। আচ্ছা আচ্ছা। তো যেহেতু উনি দোকানে বসে কাজগুলা করে, তো হচ্ছে সবসময় দোকানেই থাকে। তো কোনো টাইপের মানে কনফিউশনে পড়লে কোথাও যদি আমি মনে করি যে আমি লো ফিল করতেছি, আমি চলে যাই আব্বুর দোকানে। আব্বুর দোকানে যেয়ে বসে ওনার সাথে উনি যখন ফ্রি হয় তখন প্রশ্নগুলা করি, ডিসকাশন করি, উনি আমাকে ব্যাপারগুলো বোঝান। তো এইভাবে ওনার সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়, ওই জায়গা থেকে আমার ভিতরে রিয়েলাইজেশন হয়েছে যে হার্ডওয়ার্কের কতটা মূল্য আছে, আমাকে লাইফে কোথায় যাইতে হবে। যেমন আমার আম্মু আমাকে বারবার বলতো তুমি প্রাইমারি স্কুলের টিচার যদি হও তাহলে আমি বিশাল খুশি। আর আব্বুর সাথে আমি যে ডিসকাশন করতাম যে আম্মু বলছে যে প্রাইমারি স্কুলের টিচার হলে আম্মু অনেক খুশি। তো আব্বু বলছে তুমি প্রাইমারি স্কুলের টিচার কেন হবা, তুমি এর চেয়ে আরও বড় চিন্তা করো,
এর চেয়ে বড় মানুষ তার স্বপ্নের সমান বলে, এটা কিন্তু সত্য কথা। উনি আমাকে সবসময় এর চেয়ে বড় কি হওয়া যায়, এর চেয়ে বড় কি হওয়া যায় এরকম স্বপ্ন দেখাতো। এই কথাটা আমি নিজে এগ্রি করি। আমি যখন বুঝছি ইউনিভার্সিটিতে যখন প্রথম মানে বুয়েটে শুরু করলাম পড়ানো, আমি আল বি ভেরি অনেস্ট, আমি ভালো মানে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যথেষ্ট মানে ওয়েলথের দিক থেকে ভালো। আমরা ঢাকা শহরে বড় হয়েছি, ঢাকা শহরে আমাদের কখনো টাকা পয়সার অভাব ছিল না, সত্য কথা। সো যেটা হয় এই টাইপের মানুষদের আবার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে আমরা যেহেতু সময় কমফোর্টে বড় হয়েছি, আমাদের লাইফে তো আসলে ডিসকমফোর্ট নাই, আমরা ডিসকমফোর্টটা জানি না, আমরা ডিসকমফোর্ট ফাইট করি নাই। সো আমরা কিছু একটা করতে গেলে না আমাদের বাবা মা অনেক প্রোটেক্টিভ থাকে এই ক্যাটাগরিতে যারা আমরা বড় হয়েছি। তো স্বাভাবিকভাবে যে কাজে খাক দরকার কি এত কষ্ট করার, তো আমাদের তো আছে এই টাইপের একটা মনোভাব থাকে। সো আমি যখন বুয়েটে এসে ফার্স্ট যখন আমি টিউশন শুরু করলাম, তো আমার আবার সামহাও আমার টাকার হাত ভালো, এটা সত্য। আমি বলবো না পড়ানোর হাত ভালো বা পড়াই কেমন, সেটা অ্যাকচুয়ালি ডিফারেন্ট, বাট আমার টাকার হাত ভালো। আমি যেই প্রজেক্টেই যাই সামহাও আই ক্যান গেট মানি আউট অফ ইট, কখনো লস খাই নাই জীবনে। সো আমি হচ্ছে যে পড়ানো শুরু করার পরে আমি ভালো ইনকাম করা শুরু করছি, টিউশন করে অনেক টাকা ইনকাম করছি। তো তখন হচ্ছে যে আমার একটা ডিপিএস করতে হবে। তো মানে আব্বু বুঝালো যে ডিপিএস করা উচিত, ভালো ডিপিএস করো, ডিপিএসে এরকম প্রফিট পাওয়া যায় এসে। তো আম্মু বললো যে 10,000 টাকা ডিপিএস করে দিও। তো আমি ব্যাংকে নিয়ে গেছি, আব্বু আমাকে পরে বলে যে তুই পারবি না মাসে 20,000 টাকা দিতে? হ্যাঁ দেন 30,000 টাকা। বাসা আসার পর আম্মু বলতেছে যে আজব তুমি দিলা কেন, যদিও পরের মাস থেকে টিউশন করতে না পারে, অসুস্থ হয়ে যেতে, কি না এখন থেকে যদি শুরু করে 20,000 টাকা যদি আজকে নিয়ত করে পারবে। তো আমার কাছে মনে হয়েছে যে এই স্বপ্ন মানে দেখো আমার 10,000 থেকে 20,000 টাকা যে আমি ইনকাম করতে পারি, এটা আমার থেকে বেশি উনি বিশ্বাস করতেছেন। স্বপ্নের বারটা সেট করা অনেক ইম্পর্টেন্ট এটা, এবং এটা একটা মানুষ যত না স্বপ্ন দেখে। আমি সবসময় আমার গার্ডিয়ানদেরকে এই কথাগুলো বলি যে দেখেন আপনারা কখন আপনার বাচ্চাকে বলবেন সে মানে এতটুকুই পারবে, তাকে অনেক বড় স্বপ্ন দেখাবেন। কারণ মানুষ তার স্বপ্নের সমানই বড়, স্বপ্ন বড় দেখলে একদিন সে এখানে কিছু না কিছু করতে পারবে। আপনি যদি স্বপ্নই দেখেন যে ভাই আমি পারবো না, তাইলে আপনি পারবেনই না, এটাই সত্য। আরেকটা এই আপনি যে ব্যাপারটা বললেন এটার সাথে সাথে আমার কয়েকটা ব্যাপার মনে পড়লো। আমি যখন এরকম ক্লাস 6-7 পড়ি, 6-7-8 পড়ি, তখন এই যে আব্বুর দোকানে যে আমি বসে থাকতাম, তো আব্বুর দোকানে যে বসে থাকলে আব্বু আবার নর্মালি হচ্ছে ওনার কাস্টমারদের সাথে ভালোই ডিসকাশন করে, এবং উনিও হচ্ছে মানে ধরেন যে আমার যে কথা বলার যে ফ্লুয়েন্সি, আমি যেইভাবে যেই ল্যাঙ্গুয়েজে যেই টোনালিটিতে কথা বলি, এটা ওনার থেকে পাওয়া। আচ্ছা আচ্ছা। উনি যথেষ্ট পরিমাণে মানে স্বশিক্ষিত একজন মানুষ, এবং সারা বাংলাদেশে বিভিন্ন জায়গাতে দর্জির কাজ করছে। সো ওনার আউটার ওয়ার্ল্ড সম্পর্কে অনেক ধারণা। তো ওনার কাস্টমাররা অনেক ক্ষেত্রে ওনাদের লাইফের বিভিন্ন জিনিসপত্র সম্পর্কে সাজেশন নিতে ওনার ওখানে আসতো। আচ্ছা আচ্ছা। তো আমি দেখছি যে উনি ওনার কাস্টমার বিভিন্ন লাইফ রিলেটেড প্রবলেমে পড়ছে, সেগুলো নিয়ে ওনার কাছে ডিসকাশন করতেছে, উনি সলিউশন দিচ্ছে। সো আমি ওইগুলো দেখে ওনার থেকে শিখতাম। এবার ওনার ভিতরে ওই অনেস্টির ব্যাপারগুলো, হার্ডওয়ার্কের ব্যাপারগুলো, এগুলো এত স্ট্রং ছিল যে যখন ওই ব্যাপারগুলো নিয়ে উনি ডিসকাশন করতো, ওটা সামহাও আমার মধ্যে আসা শুরু হয়েছে, মানে ভিতরে আসা শুরু হয়েছে, না আমিও করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। দেন একটা পর্যায়ে আমি ফিল করছি যে আব্বু হচ্ছে আমাদের জাস্ট সংসার চালানোর জন্য এবং আমাদের বড় করার জন্য একটা নির্দিষ্ট নিয়মতান্ত্রিক যে জীবনযাপন করে, যে সকালে ওনার একদম 8টার মধ্যে ঘুম থেকে উঠতে হবে, উঠে খাওয়া দাওয়া করে দোকানে যেয়ে 8টা 8:30টার মধ্যে দোকান খুলতে হবে, এবং 8টা 8:30 থেকে দোকান একদম দুপুর 1টা পর্যন্ত চালাবে। 1টা থেকে 2টা উনি বাসায় থাকবে, এবার 2টা 2:30টার মধ্যে উনি আবার বাজারে চলে যাবে, 3টা থেকে আবার কাজ শুরু করবে রাত 8টা পর্যন্ত। 8টা থেকে 9টা 9:30 পর্যন্ত উনি বাসায় থাকে, উনি আবার ওভার টাইম করতে, রাত্রেবেলা 3-4 ঘন্টা কাজ করলে ওনার কাজ বেশি আগাবে, এক্সট্রা উনি আবার রাত্রেবেলা কাজ করতে যায়, এবং উনি বাসায় ফিরে 1টা 1:30 2টার দিকে প্রতিদিন আরও 2-3 ঘন্টা কাজ করতে বাজারে যায়। তা আমার তখন ফিল হইতো যে আব্বু যদি আমাদের বড় করার জন্য এত পরিমাণ পরিশ্রম করতে পারে, অ্যান্ড এই পরিমাণ নিয়মতান্ত্রিক জীবনযাপন করতে পারে, আমি ওনার সাথে কম্পিটিশন করে পড়াশোনা করবো। তো উনি যতক্ষণ বাজারে কাজ করতো, আমি বাসায় বসে টেবিলে পড়াশোনার কম্পিটিশন করতাম যে আব্বু আসা পর্যন্ত আজকে আমি পড়বো, আজকে আমি 12টা পর্যন্ত। এই কাজটা যদি আমার কোনো স্টুডেন্ট করে, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো তুমি বুয়েটের চান্স শিওর পাবা, কিন্তু তুমি তো করবে না। তো আমার হচ্ছে যে মানে ওই টাইমে আমি যেটা ফিল করতাম যে আমি আসলে পড়াশোনা সম্পর্কে এত কিছু বুঝতাম না, যে কীভাবে পড়তে হবে, কী করতে হবে, এইটা সেটা। বাট আমি খালি একটা জিনিস বুঝতাম যে মানে আমাকে প্রচুর পরিমাণে পড়তে হবে। তো আমি পড়াশোনার টেকনিক জানতাম না, কীভাবে মুখস্থ হয় তাও জানতাম না, কীভাবে প্র্যাকটিস করতে হয় জানতাম না, কীভাবে কোশ্চেন আসে জানতাম না, কোন জায়গা থেকে অ্যানালাইসিস করতে হয় কিচ্ছু জানতাম না। আমি খালি মেইন বই পড়তাম, রিডিং পড়তাম, পড়ে বুঝতাম, মুখস্থ করার ট্রাই করতাম, বুঝতাম, মুখস্থ করার ট্রাই করতাম। অ্যান্ড পরীক্ষার আগে যে সামহাও যখন ফুল সিলেবাস কভার হয়ে যেত, তখন আমার ফিল হইতো আচ্ছা দেখি তো একটু কোশ্চেন সলভ করে, তখন ফিল হইতো আচ্ছা এখান থেকে এটা আসতে পারে, এখান থেকে এটা আসতে পারে। এমন না কেউ আমাকে বলে দিছে, এটা টোটালটা পড়ার কারণে অটোমেটিক ফিল। দেখো মানে আমি তুমি যে কাজটা অনলাইনে করি, যে অ্যানালিসিস করে দেওয়া, সাজেশন দেওয়া,
এই জিনিসটা আমরা নিজেরাই করতাম আমাদের পড়াশোনাটা, কিন্তু সত্য কথা, কারণ তুমি যখন ফুল সিলেবাসটা পড়বা তুমি নিজেই বুঝবা যা সেই ম্যাচটা আসতে পারে। আমরা যে কাজটা সাজেশন দিই এবং যারা সাজেশনগুলো দেখে আই আন্ডারস্ট্যান্ড এটা বললে ভিউ কমে যাবে, লেটস বি অনেস্ট, মানে এই সাজেশনটা নিজেরই জানার কথা। একটা স্টুডেন্ট যার মনে করো আর 1 মাস পরে পরীক্ষা, যদি এখনো না জানে যে কোন সৃজনশীলটা আসতে পারে, তার মানে হচ্ছে ও ইনাফ পড়েই নাই। ও যদি দেখো বলে যে ভাই আমাকে সাজেশন দেন আমি লাস্টের 5টা পড়বো, এর মানে হচ্ছে আসলে ও জানি না সিলেবাসে কি আছে, ও আশা করতেছে, দোয়া করতেছে 5টার মধ্যে যদি কমন পড়ে আমি পারবো। বাট এটা হচ্ছে যে জাস্ট আরেকজনের অনুগ্রহে বেঁচে থাকা, আর কিছুই না। তোমাকে তাহলে কিছু কঠিন প্রশ্ন করি। কঠিন প্রশ্ন হচ্ছে যে প্রথমত তুমি অর্থের অভাব অনেক ভালোভাবে মানে ফিল করেছো তোমার লাইফে। এখন যে তুমি মনে করো যে তোমার ফ্যামিলিকে তুমি সাপোর্ট দিচ্ছ, পড়াচ্ছ, কেমন ফিল হয় আসলে নিজের মধ্যে? অ্যাকচুয়ালি ভালো ফিল হয়। এটা হচ্ছে আমার কাছে যেটা সবচেয়ে বেশি মনে হয়েছে যে আপনি যখন মানে জিরো থেকে কিছু করা শুরু করবেন, মানে ধরেন যে আপনি কিছুই ছিলেন না, বাট আপনি কিছু করা শুরু করছেন, আপনার কাছে ফাইন্যান্স আসা শুরু হয়েছে, এবং সেই ফাইন্যান্স আপনি যখন বিভিন্ন দিকে শিফট করা শুরু করবেন, মানে সোজা কথা পরিবারে অর্থের যোগান দেওয়া শুরু করবেন, তখন আপনার বয়স যেটাই হোক অটোমেটিক আপনার ভ্যালু আপ হয়ে যাবে। মানুষ আপনার কথা শোনা শুরু করবে, আপনাকে পাত্তা দেওয়া শুরু করবে। তো ওই জায়গাটাতে আমি অনেক ভালো ফিল করছি। আর আমি সবচেয়ে বেশি ভালো ফিল করছি তখন যখন আমি দেখছি যে আমার ভিতরে মানে একটা রেসপন্সিবল পার্সন তৈরি হচ্ছে। আমি ফিল করতেছি যে আমি বাসার দ্বিতীয় ছেলে, আমার বাসায় আরও আমার পরে 2টা আছে, আব্বু আম্মুর বয়স অনেক বেশি। সো দেখা যাচ্ছে আমাদের বয়সের গ্যাপ অনেক বেশি। বড় ভাইয়ের থেকে আমার বয়সের গ্যাপ 6 বছরের, আমার থেকে আমার পরেরটার বয়সের গ্যাপ 5 বছরের। সো যেহেতু বয়সের গ্যাপ অনেক বেশি, মাত্র ইউনিভার্সিটিতে উঠতেছে। হ্যাঁ, এবার এইচএসসি মানে সেকেন্ড ইয়ার, এইচএসসি 26 ব্যাচ। সো এইচএসসি 26 ব্যাচ, এবার এইচএসসি দিবে আর কি। ওর পরে যে আছে ও হচ্ছে ক্লাস 10 এবার। ওদের দুজনের বয়সের গ্যাপ একটু কম। তো এবার দেখা যাচ্ছে যে তাহলে আব্বু আম্মুর বয়স তো ডেফিনেটলি বেশি। তো আমি ফিল করতাম যে ওরা যখন আমার মতো একদম পড়াশোনার পিক টাইমে থাকবে, তখন আব্বু আম্মুর বয়স এত হয়ে যাবে যে আব্বু আম্মু হয়তো ওইভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা মেন্টাল সাপোর্ট ওটা দেওয়ার ক্যাপাবিলিটিতে থাকবে না। আবার তাদের ওই বয়সে যে হেলথ ইস্যু আসা শুরু হবে। সো আমি যদি কিছু না করি জীবনে, আমি যদি ওনাদের পাশে না দাঁড়াইতে পারি, তাহলে আমার ফ্যামিলি ওই মোমেন্টে একদম মেসড আপ হয়ে যাইতে পারে। সো আমার সবসময় নিজের মধ্যে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার নিজের কিছু করা লাগবে, অ্যান্ড ফ্যামিলির পাশে দাঁড়ানো লাগবে। অ্যান্ড যেই মোমেন্টে দেখলাম যে আমি ভালো ইনকাম করা শুরু করে আমার ছোটো 2 ভাইকে ঢাকায় নিয়ে চলে আসলাম ওদের পড়াশোনা করানোর জন্য। তারপর হচ্ছে আব্বু আম্মুর পাশে দাঁড়াইতে পারতেছি ওনাদের বিভিন্ন কাজে। দেখা যাচ্ছে যে যখনই ফাইন্যান্সিয়াল সাপোর্ট প্রয়োজন বা মেন্টাল সাপোর্ট প্রয়োজন, আমি ওখানে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে পারতেছি। অটোমেটিক ফ্যামিলিতে আমাকে নিয়ে একটা অন্যরকম পারসেপশন তৈরি হওয়া শুরু হয়ে গেছে। মানে এতদিন পারসেপশন ছিল ছেলে ভালো, পড়াশোনায় ভালো, ইন ফিউচার ভালো চাকরি বাকরি পাবে, ঠিক আছে। মানে আমার খালু একদিন আমাকে নিয়ে বলতেছে যে আমাদের মধ্যে কেউ জীবনে কিছু করুক আর না করুক, আমার ডাকনাম আছে, তো আমার ডাকনাম দিয়ে বলতেছে ও জীবনে একটা চাকরি পাবে। মানে আমাদের ওখানে চাকরি পাওয়াটাই অনেক কিছু, নর্মালি চাকরি পায় না মানুষজন, চাকরি পাওয়াটাই অনেক কিছু, তো চাকরি পাবে। তো ওই জায়গা থেকে তাদের এক্সপেকটেশন ছিল চাকরি পাওয়া পর্যন্ত। বাট আমি দেখা যাচ্ছে যে খুব কম বয়সে তার চেয়ে অনেক বেশি ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া শুরু করছি। তো ওই জায়গাতে সবার মধ্যে ওই আপনার শুধু পড়াশোনায় ভালো থেকে একটা রেসপেক্টের জায়গা চলে আসছে যে না ওর সাথে কথা বললে একটা সলিউশন আসবে বা একটা পাশে দাঁড়াবে বা কিছু একটা করবে। তুমি কি এটা বিশ্বাস করো যে আসলে যখন মানুষ ফাইন্যান্সিয়াল জার্নিটাতে যায়, আই মিন টাকা উপার্জনের জার্নিটাতে যায়, সে অটোমেটিক্যালি ম্যাচিউরড হয়? হ্যাঁ, ট্রু, অটোমেটিক্যালি ম্যাচিউর হয়। তবে হ্যাঁ, এটা ওই যে আপনার সাথে পডকাস্টে আগে ডিসকাশন করতেছিলাম যে টাকা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আসা উচিত। ধরেন আমার বয়স এখন 26, তো 26-এ আমি যদি মান্থলি 3 লাখ টাকা হ্যান্ডেল করতে পারি, আমার আসলে 3 লাখ টাকায় আসা উচিত। আমি যদি এখন 3 কোটি পাই এবং ওই টাকাটা আমি কী করবো জানি না, আমার ফাইন্যান্সিয়াল নলেজ একদম জিরো, তখন যদি আমি মানে ভুলভাল অ্যাডভাইজারের থেকে অ্যাডভাইস নিই কিংবা ধরেন যে আমি নিজেই উল্টাপাল্টা ডিসিশন নিই, এটা আমাকে ডিস্ট্রয় করবে। অ্যান্ড ধরেন যে ডিস্ট্রয় করলো না, আমি ডিসিশন যেগুলো নিলাম, এই ডিসিশনগুলো আজ থেকে 5 বছর পরে 7 বছর পরে ব্যাকফায়ার করতে পারে। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় কি, মানে দ্য মোমেন্ট তুমি অনেক টাকা একসাথে দেখে ফেলছো অনেক অল্প বয়সে, তোমার চোখ এত বড় হয়ে যায় যে এরপরে তোমার মানে প্রত্যেকটা মানুষের লাইফে একটা পিক থাকে। আর তোমার পিক যদি 22-23-তে চলে আসে, এটা একটা বড় সমস্যা। কারণ এরপরে তুমি আজীবনের লাইফে ডিপ্রেস থাকবে, ওইটা ভেবে যে আমি একটা সময় এত টাকা ইনকাম করছিলাম, আমার লাইফে তো ট্র্যাজেক্টরি গ্রোথের দিকে না, আমি তখন নিচের দিকেই যাচ্ছি।
সো এটা ইটস এ মানে মানে আপনি ঠিক বলছেন, আমি আপনার সাথে একদম সহমত। তো আমার মতে যে ফেম এবং মানি দুইটা হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিস নিয়ে আসে। আপনি যদি অনেক বেশি ফেমাস হন, অনেক মানুষ আপনাকে চিনে, তখন আপনি অনলাইনে যেগুলো বলবেন ওগুলো একটু মানে বুঝে শুনে বলা উচিত। আমি তো অনেস্টলি আমি অনলাইনে কথা বলে বন্ধ করে দিয়েছি। এখন আমার নিজস্ব ফেসবুকের প্রমোশনাল পোস্ট বাদে আমি অনলাইনে কিছু বলি না। আমি সবচেয়ে মনে হয় আমি অনলাইনে কোথাও রিয়াক্টই করি না। তুমি জানো আমি লাস্ট মনে রিয়াকশন দিয়েছি আমার আম্মুর মানে পোস্টে, দ্যাটস দি অনলি প্লেস যেখানে আমি রিয়াকশন দিলে কোনো সমস্যা নাই। বাকি কারো কাছে আমি রিয়াকশনও দিই না। কোথায় একটা লাইক দিলাম এটা নিয়েও মানুষ গবেষণা করে, লাইক প্রিটি ইনসেইন আউট দেয়ার। না এটা তো আছেই। তাছাড়াও হচ্ছে ওই যে বললাম না রেসপন্সিবিলিটির জায়গা, আপনার থেকে যদি একটা ভুল মেসেজ যায় বা আমার থেকে যদি একটা ভুল মেসেজ যায় এবং সেটাতে যদি একজন মানুষ একটা ভুলভাল ডিরেকশনে যায়, তো ওই জায়গাটাতে একটা রেসপন্সিবিলিটিস আসে আর কি। মানে আমি এটা পার্সোনালি আমার ইথিক্যাল জায়গা থেকে ফিল করি। এই জন্য সবসময় আমি ট্রাই করি যে মানে যেটুকু বলবো ওইটুকুতে মানে একটা কমন স্বার্থ সবার, মানে ওদেরও একটা ইমপ্রুভমেন্ট আমার একটা ইমপ্রুভমেন্ট, এটা বজায় রেখে তারপরে করতে হবে এবং কাউকে মিসগাইড না করা। আর 2 নম্বর হচ্ছে ফাইন্যান্সিয়াল জায়গা থেকেও যে আপনি যখন অনেক টাকা পয়সার মালিক হবেন ওই টাকাটা হচ্ছে আপনাকে একটা রেসপন্সিবিলিটিস দেয়, ওটা একটা আমানত। তো ওই আমানতটা হচ্ছে যেন একদম প্রপারলি ইউজ হয়, মানে আপনার কাছেও একদম স্টক না থাকে বা হচ্ছে আপনি ওইটাকে যেভাবে ব্যবহার করছেন ওটা আরও মানুষের কাজে আসে। তো মানে এটা আমি এভাবে ফিল করি। এখন আমি অতটা ম্যাচিওর না, যদি কখনো আরও ম্যাচিওর হয়ে আরও বেটার বলতে পারবো। আচ্ছা, ব্যক্তি জীবনে বা শিক্ষক মিল্টন আর হচ্ছে যে হাজব্যান্ড মিল্টনের মধ্যে ডিফারেন্স কি? বহুত ডিফারেন্স। ওইখানে কি আমি তো আসলে বিয়ে করি না, এই জন্য আমার জানার খুব ইচ্ছা। আচ্ছা, না এটা মানে টু বি অনেস্ট একটু পার্সোনাল, বাট কিছু জিনিসপত্র ডিসকাশন করা যায়। আমি আমার পার্সোনাল লাইফে প্রচণ্ড লেভেলে হ্যাপি একজন মানুষ এবং আমি পার্সোনাল লাইফকে প্রচুর পার্সোনাল রাখতে পছন্দ করি। এবং আমাদের হচ্ছে পরিচয় প্রায় 7-8 বছরের। 7-8 বছরের পরিচয়ের মধ্যে আমরা ধরেন যে বিয়ে করছি 1.5 বছর যাবত। তো এই 1.5 বছরে আমরা আমাদের লাইফের সবচেয়ে হ্যাপিয়েস্ট মোমেন্টসগুলো কাটাইছি। সো ওই জায়গাতে দেখা যাচ্ছে যে ও আমার প্রতি অনেক রেসপন্সিবল, অনেস্ট, লয়াল, আমি ওর প্রতি রেসপন্সিবল, অনেস্ট, লয়াল। তো এই জিনিসপত্রগুলো আমরা বাইরে ওইভাবে পাবলিক করি না। তো অ্যাজ এ টিচার ধরেন যে আমার সব কিছুই পাবলিক করা লাগে, বাট পার্সোনাল লাইফে আমার সমস্ত ইনসিডেন্টগুলো হাইড থাকা লাগে। জাস্ট আমি যে ম্যারিড এই জিনিসটা আমার স্টুডেন্টরা যাতে জানে, এটার জন্য মাঝে মাঝে আমাকে একটু কি মানে উনি প্যারা দেয় নাকি? না, প্যারা দেয় না, ডেফিনেটলি ওয়াইফ প্যারা দেয় না। মানে আমি মাঝে মাঝে হচ্ছে পোস্ট করি 1-2টা, সর্বোচ্চ মেবি কাউন্ট করলে 4টা বা 5টা পোস্ট গেছে এই পর্যন্ত। জাস্ট টু লেট আদার্স নো যে না আই ম্যারিড, এবং হচ্ছে যে এটা জানানো প্রয়োজন। না এটা ঠিক আছে, এটা অফকোর্স জানানো প্রয়োজন। তোমার কাছে তাহলে আরেকটু ডিপে কোয়েশ্চেন করি। ডিপে কোয়েশ্চেনটা হচ্ছে যে তুমি যখন গ্র্যাজুয়েশন করলা, বুটেক্স থেকে বের হয়েছো, তুমি এই কথাগুলো হয়তো আগে কোথাও বলেছো, তারপর আমি আরেকবার প্রশ্নটা করতে চাই যে বাংলাদেশের পার্সপেক্টিভে টিচিং প্রফেশন খুব একটা মানে নন্দিত প্রফেশন না, তুমি তাও কেন টিচিং প্রফেশনটাকে চুজ করলা? হ্যাঁ, টিচিং প্রফেশন নন্দিত প্রফেশন না এটা ভুল কথা। ধরেন যে আপনি যদি অনেক পড়াশোনা করে ভালো সিজি মেনটেন করে ইউনিভার্সিটির টিচার হন, আপনি ডেফিনেটলি ইউনিভার্সিটি টিচার হিসাবে কিন্তু আপনার পুরো অঞ্চলে অনেক বেশি ফেমাস হবেন। আপনার লাইফ যদিও খুব বেশি ভালো হবে না, কারণ হচ্ছে যে ইউনিভার্সিটি টিচারদের যে পরিমাণ টাকা পয়সা ইনকাম হয়, বেতন হয়, একটা শহরে থাকতে গেলে খুবই কি বলে মানে প্যাথেটিক একটা লাইফ লিড করে তারা, মানে একটা মিডল ক্লাস ফ্যামিলি লাইফ লিড করে, এবং ওনারা হচ্ছে কখনো একটা নির্দিষ্ট লেভেলের বাইরে যে ইনকাম করতে পারে না। আমি নিজের চোখে দেখছি, তো এই জন্য আমি বললাম। তো ওইটাতে রেসপেক্ট অনেক আছে, তারপরে হচ্ছে যে মানুষজন অনেক ভালোভাবেও দেখে, বাট লাইফটা খুব এভারেজ হয়। কলেজে গেলে, কলেজের টিচার যদি আপনি হন, তাহলে শহরে এসে আপনাকে স্ট্রাগল করা লাগতে পারে, বাট মোটামুটি উপজেলা শহর বা জেলা শহর যেগুলো আছে, বিভাগীয় শহর, ওখানে আপনি অনেক ভালো লাইফ লিড করবেন। এটা আমি নিজের চোখে দেখে আসছি। টিচিংটাকে ভালো হিসাবে দেখা হয় না যখন আপনি কোচিংয়ের টিচার হবেন, যখন আপনি হচ্ছে ফ্রিল্যান্স টিচার হবেন, মানে আপনার সাথে বড় কোনো প্রতিষ্ঠান নাই, আপনি জাস্ট অ্যাজ এ ফ্রিল্যান্স টিচার হিসেবে মার্কেটে কাজ করতেছেন, তখন আপনাকে ভালো হিসেবে দেখে না। কারণ কি, তখন আপনি প্রতিষ্ঠানের আন্ডারে কাজ না করে আপনি ফ্রিল্যান্স হিসেবে একটা মানে এক্সট্রিম অ্যামাউন্ট অফ মানিকে স্পর্শ করতে পারেন। দেখেন মানে আপনার কথায় যদি বলি, সো আপনি হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্স টিচার হিসেবে অফলাইনে 400+ স্টুডেন্ট পড়াচ্ছেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান পেইড। অনলাইনে আপনি দেখা যাচ্ছে 500, 700, 1000, 1500, 2000 পড়াচ্ছেন, ইচ অ্যান্ড এভরি ওয়ান পেইড। সো আপনার মান্থলি ইনকাম 5 থেকে 10-এর উপরে চলে যাচ্ছে, মানে এভারেজ আরও বেশি হইতে পারে। তো এইটার দেখা যাচ্ছে যেহেতু শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ভ্যালুটা আসতেছে, অন্য কোনো রিকগনিশন নাই, অন্য কোনো প্রাতিষ্ঠানিক রিকগনিশন নাই, তখন ভালোভাবে দেখা হয় না। তো আপনার মেবি প্রশ্নটা ছিল আমি কেন আসলাম এরপরে। তো আমি বললাম না, ওই যে ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার যখন আমি ভর্তি হই,
তখন থেকেই আমার লাইফ কিন্তু ড্রিভেন যে শুধুমাত্র মানে আমার ক্যারিয়ারের কথা চিন্তা করলে হবে না, আমাকে টাকা ইনকাম করতে হবে যেটার মাধ্যমে আমি এবং আমার ফ্যামিলি দুইটাকে আমি সাপোর্ট দিতে পারবো। তো আমি সবসময় চিন্তা করছি যে এমন কি কাজ করতে পারি যেটা আমার ইন ফিউচার ক্যারিয়ারও কাজে লাগবে, আবার ওটা আমাকে টাকাও দিবে ইনস্ট্যান্ট। সো তখন আমি দেখছি যে ফ্রিল্যান্সিং করতে পারি। সো আমি ওই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ারে আপনার হচ্ছে যে HTML CSS তারপরে আপনার জাভাস্ক্রিপ্ট এগুলো শেখা শুরু করছি, তারপর ডিজিটাল মার্কেটিং এগুলা নিয়ে কোর্স করা শুরু করছি। এগুলা নিয়ে তখন থেকে আগ্রহ ছিল, ভিডিও এডিটিং তখনই দেখা শুরু করছি। তো ওগুলা দিয়ে দেখলাম যে আসলে এগুলাতে কাজ করে আমাকে ডেস্ক জব করতে হবে, বাসায় বসে বসে ঘন্টার পর ঘন্টা কাজ করতে হবে। আর টিচিং আমি করতে পারি কারণ আমি কেবলমাত্র ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি, অ্যাডমিশন টেস্ট দিয়ে আসছি, এলাকাতে একটা বিশাল ডিমান্ড তৈরি হয়েছে যে ছেলে এই জায়গাতে চান্স পাইছে। সো তখন আমার এলাকাতে স্টুডেন্ট পড়ানো শুরু হয় ব্যাস করে। তো আমি ওই ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার থেকেই আপনার ওই দুইটার মাঝখানে আমার যেটা প্যাশনের সাথে যায় যে আমি ঘন্টার পর ঘন্টা মানুষের সাথে কথা বলতে পারবো বাট ডেস্ক জব করতে পারবো না, মানে আমার কাছে খুব বোরিং লাগে। 7 ঘন্টা 8 ঘন্টা বসে বসে কোডিং করা, ওয়েবসাইট তৈরি করা আমার পক্ষে সম্ভব না, বাট আমি 7 ঘন্টা 8 ঘন্টা লেকচার দিতে পারবো। তো তখন আমি হচ্ছে যে ওই ফাইন্যান্স প্লাস প্যাশন দুইটাকে মিলায় পড়ানো শুরু করলাম। ফার্স্ট ইয়ারে পড়ালাম, সেকেন্ড ইয়ারে পড়ালাম। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ায় আমি দেখলাম 2 বছর টানা লেকচার নিয়ে আমার ভিতরে যেই সাবজেক্টে পড়াচ্ছি ওই সাবজেক্টের ডেপথ নলেজ আসা শুরু হলো। ক্লাসে আমি এত জিনিসপত্র একটার সাথে একটা কানেক্ট করি যে আমার নিজেরই ভালো লাগে, যে আমি নিজেই তো জানতাম না জিনিসটা। অনেক কিছু জানা যায়। এই চ্যাপ্টারের সাথে এই চ্যাপ্টার আমি নিজেই ক্লাসে পড়াইতে পড়াইতে টপিকের সাথে টপিক কানেক্ট করে ফেলছি, এবং এইটার এই থিওরির সাথে এই থিওরি দুইটা যে কানেক্টেড ছিল আমি জানতাম না, ক্লাসে পড়াইতে পড়াইতে কানেকশন হয়েছে, আমার নিজের কাছে প্রশ্ন আসছে। তো ওই জায়গাতে 2 বছর চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমার যেই পরিমাণে স্পেশালাইজেশন হইতেছে আস্তে আস্তে, এই স্পেশালাইজেশন আমার অন্য কোনো ফিল্ডে নাই। তো আমি টেক্সটাইলে পড়তাম, তো আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেও টেক্সটাইল ক্যারিয়ার নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড ছিলাম, সমস্ত সেমিনার করতাম, বিভিন্ন জায়গাতে যাইতাম। বাট ওইটাতে চিন্তা করলাম যে আমি যদি পাশ করার পরে আবার নতুন করে টেক্সটাইলে ক্যারিয়ারে যাই তাহলে আমাকে একদম জিরো থেকে শুরু করতে হবে। ফাইন্যান্সও আপনার 25 থেকে 30-এর ঘরে আসবে, মানে মান্থলি স্যালারি। আবার কোনো নলেজ এক্সপিরিয়েন্স নাই, মানে নলেজ আছে থিওরিটিক্যাল নলেজ, বাট কোনো এক্সপিরিয়েন্স নাই, স্পেশালাইজেশন নাই। এখানে স্পেশালাইজেশন আসতে 3-4 বছর সময় লাগবে। বাট আমি এখন সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় যদি এই পরিমাণ স্পেশালাইজড হয়ে যায় কেমিস্ট্রি পড়াইতে, যে আমি আরও 2 বছর যদি ইফোর্ট দিই, 4th ইয়ারে যাই আমি কিন্তু অনেক বেশি একটা ভালো পজিশনে যাইতে পারবো। সো আর 2 বছর ইফোর্ট দিলে যখন আমি পাশ করে বের হব, বের হওয়ার পরপরই আমি যেই পজিশনটা হোল্ড করব সেটা ডেফিনেটলি আমার ইউনিভার্সিটি অন্যান্য ফ্রেন্ডের চেয়ে বেটার। তো এই জায়গাতে আমি সেকেন্ড ইয়ারের শেষে যে মানে 3rd ইয়ারের শুরুতে যে আমি ডিসিশন নিয়েছি যে না আমি টিচিংয়েই থাকবো, যেহেতু এটা আমার জন্য স্যুট করতেছে, এদিকে আমাকে এফোর্ট দেওয়া উচিত। আর যখন আমি এই ডিসিশনটা নিতেছি তখন আমি অফলাইনে পড়াই। অফলাইনে আমি ফিল করতেছি যে আমার স্পেশালাইজেশন নলেজ এরকম হইতেছে। অনলাইনের ক্ষেত্রে আসার পিছনে রিজন হইতেছে যে 10 মিনিট স্কুল থেকে তখন আমি একটা অফার পাই, এবং খুব ভালো একটা অফার। বাট 10 মিনিট স্কুলে হচ্ছে আপনার ওভারঅল স্যালারি যেটা, সেটা হচ্ছে আমি যখন উদ্ভাসে পড়াইতাম উদ্ভাসের চেয়ে অনেক কম আসবে। উদ্ভাসে মান্থলি আমি অনেক টাকা ইনকাম করি, বাট 10 মিনিট স্কুলে এত আসবে না। তখন আমি ওই মোমেন্টে চিন্তা করি যে উদ্ভাসে হয়তো আমি অনলাইন টিচার হিসেবে কখনোই আসতে পারবো না, হ্যাঁ রেকগনিশন পাবো না। বাট 10 মিনিট স্কুলে গেলে এখানে যেহেতু ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, কোন ইউনিভার্সিটিতে পড়তেছি, সো এক্ষেত্রে হচ্ছে যে অনলাইনে কিছু কিছু প্রতিষ্ঠানে বুয়েট, ডিএমসি, ঢাকা ইউনিভার্সিটি এগুলো হওয়া ম্যাটার করে, ডেফিনেটলি ম্যাটার করে। আপনি দেখবেন যে ম্যাক্সিমামই ওরা হচ্ছে যে বুয়েট, ডিএমসি, ঢাকা মেডিকেল, মানে বুয়েট, ডিএমসি, ঢাকা ইউনিভার্সিটি এগুলো ব্যাকগ্রাউন্ডেরই নেয়। বাট কিছু কিছু প্রতিষ্ঠানে আবার এগুলো ম্যাটার করে না, যেমন 10 মিনিট স্কুল থেকে শুরু করে এরকম কিছু এডটেক আছে যেগুলোতে একদমই ম্যাটার করে না। তো আমি যেহেতু বুটেক্সের, ওদের কাছে ম্যাটার করে না, ওরা নিয়ে নিল, আমাকে এত ইন্টারেস্ট দেখাচ্ছে। তো আমি চিন্তা করলাম যে এখানে যে যদি আমি 2 বছরে ট্রাই করি, অনলাইন সেগমেন্ট এই সম্পর্কে আমি জেনে যাব। যদি আমি অনলাইনে পপুলার হই, হ্যাঁ যদি আমি অনলাইনে পপুলার হইলে তো পপুলার হয়ে গেলাম, একটা পজিশনে গেলাম। যদি নাও হই তো ইন ফিউচার আমার কাছে টেক্সটাইল কিন্তু খোলা আছে, টেক্সটাইলে যেয়ে আমি অ্যাটলিস্ট বলতে পারবো যে আমি আইমান ভাইদের মতো মানুষের সাথে কাজ করে আসছি। এটা চিন্তা করে আমি আমার ইনকাম ডাউন করে ওই মোমেন্টে রিস্ক নিয়ে 10 মিনিট স্কুলে চলে যাই। বাট 10 মিনিট স্কুলে আমি 1 বছর মতো ছিলাম। ওই 1 বছর আমি অনলাইনে কন্টেন্ট ক্রিয়েশন, অনলাইন ক্লাসেস, অনলাইন স্টুডিও সেট আপ, মানে অনলাইন গেমটা ফুল আমি শিখছি 10 মিনিট স্কুল থেকে। যে অনলাইন, মানে আমি একটা কথা সবসময় বলি, আমার ধরেন এখন তো আমি বেশ কয়েকটা প্রতিষ্ঠানের সাথে ইনভলভ, আমার আন্ডারে অনেকগুলা টিচারও কাজ করে, মানে আন্ডারে কাজ করে মানে অ্যাজ এ কলিগ কাজ করে, যারা আমার থেকে স্ট্র্যাটেজিক বিভিন্ন প্ল্যানিং নেয়। তো আমি বলি যে টিচার আর ভালো টিচারের মধ্যে বহুত পার্থক্য।
ভালো টিচার আর পপুলার টিচারের মধ্যে বহুত পার্থক্য। যে টিচার মানেই সে ভালো টিচার হবে এরকম না, আর একজন ভালো টিচার মানেই সে পপুলার টিচার হবে এরকম না। সব পপুলার টিচার কিন্তু ভালো টিচার না, আবার সব ভালো টিচার কিন্তু পপুলার টিচার না। আপনি দেখবেন অনেক টিচার আছে বিশাল পপুলার কিন্তু ভালো টিচার না। আবার দেখবেন এগুলো বললে সমস্যা আছে। তো ওই সময় আমি ভাইয়া হচ্ছে পপুলিজম গেমটা এটা বুঝে যাই। মোটামুটি যেমন টিচার ওটা আমি উদ্ভাসে আমার ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে, বাট ভালো টিচার থেকে কীভাবে পপুলার টিচার হওয়া যায় ওই পপুলিজম গেমটা আমি আস্তে আস্তে 10 মিনিট স্কুলে যে শেখা শুরু করি এবং বোঝা শুরু করি। পরে 10 মিনিট স্কুল থেকে যখন বের হয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে কাজ করছি তখন এগুলো আমার কাজে লাগছে। সো আপনি যেটা বললেন যে টিচিং প্রফেশনে কেন আসলেন, এটার একদম এক লাইনে উত্তর হচ্ছে যে প্রয়োজন ছিল। আমার মনে হয়েছে আমি যে কোনো ক্যারিয়ারের চেয়ে ফাস্ট ক্যারিয়ার করতে পারবো এটাতে, ফাইন্যান্সিয়ালে ইন টার্মস অফ ফাইন্যান্স আমি সবচেয়ে দ্রুত গ্রো করতে পারবো এটাতে, আমার প্যাশনের সাথে যায়, আমার পড়াইতে ভালো লাগে এটার সাথে যায়। আর 3 নম্বর পয়েন্ট হইতেছে যে আমার ফ্যামিলি কোনো প্রবলেম নাই, মানে ধরেন যে আমি অ্যাটলিস্ট তোমার কাছের মানুষজন তোমাকে এটা নিয়ে জাজ করে না, তাদের কাছে ব্যাপার হইতেছে তুমি যেটাতে স্বাচ্ছন্দ্য। অনলাইনে তো অনেক মানুষ জাজ করে, সেটা কেমন লাগে? এটা ডেফিনেটলি ভালো লাগে না। যেমন ধরেন যে আপনি যদি দেখেন যে ক্লাস 9 বা ক্লাস 10-এর একটা বাচ্চা আপনাকে জাজ করতেছে যে তুমি লাইফে কী করছো, আপনি কিন্তু বুয়েট থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মান্থলি 10 লাখের উপর ইনকাম করতেছেন। বা এটা বলি না আমি এটা বলি না মানে ধরেন যে মান্থলি মানে ধরে নিলাম এবার 7 ডিজিট 10 লাখের উপর ইনকাম করতেছেন, ধরে নিলাম অ্যাপ্রক্স আপনি মান্থলি 10 লাখের উপর ইনকাম করতেছেন, আপনার মাল্টিপল বিজনেস আছে, মাল্টিপল প্রোডাক্টস সার্ভিস আছে, মানে আপনার অ্যাসেট আছে। বাট ক্লাস 9-10 একটা বাচ্চা বা 11-12 একটা বাচ্চা ইনকাম করতেছে যে তুমি বুয়েট থেকে গ্র্যাজুয়েশন করে কী করছো, বা একটা গার্জিয়ান জাজ করতেছে তুমি কী করছো। ওনার কাছে সফলতা মানে হচ্ছে যে বিসিএস ক্যাডার হওয়া, বাট আপনার কাছে সফলতার ডেফিনেশন ডিফারেন্ট। তো যখন জাজ করে ডেফিনেটলি খারাপ লাগে, বাট এটাও বুঝতে হবে যে যারা জাজ করতেছে তাদের নলেজের লেভেল থেকে তারা জাজ করতেছে। সো আপনাকে তখন তাদের নলেজের লেভেলে চিন্তা করা লাগবে। আমি ওটাই করি যে মানুষটা জাজ করতেছে ওনার কথাটা শুনে জাস্ট একটা হাসা, চিন্তা করা বা বোঝার চেষ্টা করা যে উনি আসলে কোন পার্সপেক্টিভ থেকে বলতেছে, উনি কোথায় বিলং করে, ওনার আসলে চিন্তা ভাবনা কতটুকু। ইফ আই বিং ভেরি অনেস্ট, আসলে আমার তো মানে আমি আসলে অনেক টাইপের মানুষের সাথে উঠা বসা তো আমার, আমার থেকে যারা বেটার আছে তারা কোনোদিন আমাকে জাজ করে নাই। না, ট্রু, ট্রাস্ট মি, তারা আমাকে জাজ করার সময়ই পায় নাই। আইল বি ভেরি অনেস্ট, মনে করো যে মানে আমার থেকে যারা বেটার পজিশনে আছে তার সাথে দেখা হলে তারা বলে আই এম রিয়েলি হ্যাপি টু সি ইউর গ্রোথ। যারা এই কথাগুলো বলে আমাকে তারা আসলে লুজার ইন দেয়ার পার্সোনাল লাইফস। ট্রু, আমি 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 আমাকে অনেস্টলি বলি, যেমন গতদিন আমি একটা পোস্ট দিয়েছিলাম যে হচ্ছে যে আমি যারা আমাকে আসলে অনেকে পছন্দ করেন বা ফলো করেন, তাহলে তারা আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানা দরকার। কারণ অনেকে আপনারা ভাবেন যে আমি পড়াই অনলাইনে, আমি কিছু করতে পারি না জীবনে, এর জন্য ভাবতেছেন। আমি তখন একটা হিস্ট্রি দিই আমার ওভারঅল যে আমি কী কী করেছি লাইফে, অ্যান্ড আমার লাইফটা অনেক ডাইভার্স অ্যাচিভমেন্টস দিয়ে, কারণ আমি কো কারিকুলার অ্যাক্টিভিটিস সব কিছু অনেক ভালো ছিলাম। অ্যান্ড আমি এটা অনেক জায়গায় বলছিও যে আমি কিন্তু অনেকগুলো কোম্পানি থেকে মানে আমাকে ডেকে জব অফার করছে। এখন এই জিনিসটা তোমার কিন্তু মানতে প্যারা নাই, কারণ তুমি নিজেও কিন্তু এরকম অনেক জব অফার এখন পাও যে তোমাকে ডেকে বলছে ভাই আমি আপনাকে মাসে 3 লাখ টাকা স্যালারি দিব, 2 লাখ টাকা স্যালারি দিব, আপনি এই জায়গায় কাজটা করেন। তুমি ওর আদার এটা বলো যে না ভাই আমি করবো না, আরও বেশি টাকা লাগবে। এই জিনিসটা তুমি ফ্যাদম করতে পারো, তুমি বুঝতে পারো। আমি এটাই বলছি যে আমাকে এরকম অনেক জায়গায় অফারও করছে, কিন্তু অনেকগুলোতে আমার 6 ডিজিট প্লাস স্যালারিও আমাকে অফার করছে, এবং তখন আমি ইউনিভার্সিটিতেই পড়ি, আমি ইউনিভার্সিটি এখন গ্র্যাজুয়েট করিনি। একজন এখানে কমেন্ট করছেন, হি ইজ আ গ্র্যাজুয়েট স্টুডেন্ট, বিয়ে শাদী হয়ে গেছেন, প্রবলি হি ইজ ডুইং আ জব। উনি আমাকে ডেকে বলছে কোথায় ডাকছে, আপনি তো এটা উল্লেখ করলেন না, উল্লেখ করেন না। এরকম মানুষদেরকে হচ্ছে যে মিসলিড করেন, সব জায়গায় চাপাবাজি করেন। আর আমাকে আমি কীভাবে বুঝাবো যে ভাই এটা আসলে সত্যি, এটা হয়। বিকজ এটা যে হয়, এই জিনিসটা যার সাথে হয় না সে তো মনে করবে সেটা স্ক্যাম। কী করবো এই জায়গায়? না, যেমন ধরেন আমি উদাহরণ দিই, আমি যখন হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম, তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আমাদের কিন্তু এডটেক চলে 2টা মডিউল। একটা হচ্ছে যারা ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের এক ধরনের মডিউলে এডটেকে করা হয়, মানে জব অফার করা হয়। যারা হচ্ছে গ্র্যাজুয়েট তাদের আরেক মডিউলে জব অফার করা হয়। সো আমি যতদিন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি নাই আমি আরেক মডিউলে ছিলাম। যখনই আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, প্লাস আমার হচ্ছে যে ইউটিউব চ্যানেল গ্রো আছে, মোটামুটি ভালো ফ্যান ফলোয়ার আছে, তখন কিন্তু আমাকে এডটেক থেকে অফার করা হইতেছে তোমাকে আমরা মান্থলি এত থেকে এতর মধ্যে স্যালারি দিব, তোমার এই জব অনেক হাই। মানে ধরেন মানে আমি হচ্ছে যে আমি কম্পেয়ার করতে পারতেছি যে আমার যে ফ্রেন্ড আমার সাথেই টেক্সটাইল থেকে পাশ করে টেক্সটাইল জবের জন্য ট্রাই করতেছে, তারা যেই পরিমাণ স্যালারি অফার পাচ্ছে বা ওটারই জব অফারটা পাইতেছে না, ওটার জন্য স্ট্রাগল করতেছে, আমি তার থেকে অ্যাটলিস্ট 5 টাইমস বেটার স্যালারি অফার পাচ্ছি। সো এখন আমি যেটা কম্পেয়ার ওই মোমেন্টে করতেছি যে যদি আমি যাই তাহলে আমার 5 দিন ওখানে ইনভেস্টেড,
আমি অন্য কিছু করতে পারবো না, আমার রেস্ট্রিকশন আছে। তুমি এর থেকে আরো বেশি গ্রো করতে পারবে মানে অন ইওর ওন। এবং আমি একা একা তো হচ্ছে বেশি ইনকাম করতেছি, হয়তো ইনকামটা আনসার্টেন, কোনো মাসে হচ্ছে মানে 10 গুণ বেশি আসে, কোনো মাসে হয়তো হচ্ছে একটু কম আসে, বাট দ্যাটস জাস্ট পার্ট অফ দ্য বিজনেস না, পার্ট অফ দ্য বিজনেস বা এন্টারপ্রেনিয়রশিপ তো এরকমই। সো আমার তো নিজেকে ফিক্স করার দরকার নাই জবের মধ্যে। সো এটা আমাদের ক্ষেত্রে ঘটে, বাট আমার সাথে ঘটছে বলে আমি জানি, যার সাথে ঘটে না সেটা বলতে পারবো না। বললাম তুমি কিন্তু এটা খুব একটা অবাক হও না, হচ্ছে যে মানে ওই মানুষটাকে আমি বুঝাতে পারতেছি না, সেইগুলো বলতেছে, কি করবো এখন আমি। তো আমার কাছে মনে হয় যে আসলে মানে মানুষ যারা তোমার থেকে বেটার আছে তারা কোনোদিন জাজ করে। ইনফ্যাক্ট আমার মনে করো হচ্ছে যে যখন জিমের কোনো নতুন বিগিনার আসে, কোনোদিনও কিন্তু এমন হয় না ওকে থেকে বলছে বেটা তোর তো বাইসেপ নাই, তুই কেন জিম করতে আসছিস। আমার থেকেও যারা বেটার বডি মানে অবস্থায় আছে ওরা কিন্তু কোনোদিন বলে না ভাই আপনি এটা কেন মারতেছেন, কারণ আমি জানি যে আচ্ছা আমি ওই জায়গায় ছিলাম একদিন, এখান থেকে আমি এই পজিশনে আসছি, আমি এখান থেকে ওই পজিশনে যাবো, ইটস আ জার্নি। এই জার্নিটা আমি রেকগনাইজ করি। আমার কাছে মনে হয় যে যারা জাজ করে, যারা বলে, তারা আসলে কোনোদিন জার্নিটাকে রেকগনাইজই করতে পারে না, বিকজ তারা কখনো জার্নিতে নিজে যায়ই নাই, এবং এটা যে সম্ভব হইতে পারে এটা তাদের মাথায় এই চিন্তাটাই খেলে না। কিন্তু তোমাকে আরেকটা সহজ প্রশ্ন করি এবার। সহজ প্রশ্নটা হচ্ছে এই জায়গাটাতে যে ওই মানে যারা ঘরে বসে তোমাকে জাজ করে যে এর আর কি একটা মানে ক্যামেরা সামনে উঠায় যাচ্ছে, হচ্ছে ভিডিও বানায় আপলোড দিল, মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, ওরা কি সঠিক নাকি ভুল? ভাই সহজ না প্রশ্নটা, মোটেই সহজ না, কারণ এটা উত্তর করতে গেলে আমাকে অনেক কিছু বলা লাগবে। অ্যাকচুয়ালি মানে এর থেকে ইজ এ ডিফারেন্ট থিং। মানে নর্মাল যারা কন্টেন্ট ক্রিয়েশন করে, যারা হচ্ছে যে টিকটক করে, বা যারা হচ্ছে যে ইউটিউবার যারা আছে, ওইটার সাথে এর থেকে বহুত ডিফারেন্স। এর থেকে একটা স্টুডিও সেট আপ করতে গেলেই আমার মিনিমাম 8 থেকে 10 লাখ টাকা ইনভেস্ট করা লাগতেছে। একটা বেটার স্টুডিও করতে গেলে আপনার 10-15 আরও বেশি লাগে। সো ওটার এডিটিং থেকে শুরু করে এই টোটাল প্রসেসে দেখা যাচ্ছে আপনার মিনিমাম 15 লাখ টাকা ইনভেস্টমেন্ট লাগতেছে। সো এই জায়গাতে একটা মানুষ যদি জিরো থেকে আসতে চাই, ইটস এ জার্নি, হিউজ জার্নি। এটা ইটস এ জার্নি। মানে আমার এটা আসতে লাগছে 1.5 বছরের বেশি সময় লাগছে। মানে ওকে লিটারেলি প্রতি মাসে একটা ছোট 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 অ্যামাউন্ট জড়ো করে আরেকজনের কাছ থেকে ধার নিয়ে প্রথম একটা স্টুডিও দিয়ে সেটা শুরু করতে হবে, তারপর আরও ওকে এরকম স্ট্রাগল করে 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 ডাবল জব করে ওকে হচ্ছে যে ওর মানে একটু ফেম বাড়াইতে হবে। ফেম বাড়ার একটা লেভেলে যাওয়ার পরে ফাইনালি ও হচ্ছে যে পেইড ব্যাচ দিতে পারবে। এটা বিশাল একটা জার্নি। এবং আমার হচ্ছে যে স্মার্ট বোর্ড যেটা, ওটা কিনতে আমার 4 লাখ 60 মতো লাগছিল। তো ওটাতে আমি একটা হিউজ ব্যাকবোন মনে হয়, হ্যাঁ ব্যাকবোনটা, হ্যাঁ আমি তো নিছি অনেক আগে। তো মোটামুটি ওই সময় আমার একটা বড় অ্যামাউন্টের টাকা ধার নেওয়া লাগছিল, আমার কাছে অত টাকা ছিল না ওই মোমেন্টে, বাট আমি ফিল করছি এই মোমেন্টে আমার নেওয়া লাগবে, মানে এখন যদি আমি না করি তাহলে আমার মানে ক্যারিয়ারের যে গ্রোথ ওটা আটকে যাবে। সো ওই মোমেন্টে আমার কাছে অত টাকা ছিল না, অন্যান্য ইনভেস্টমেন্টে চলে গেছে। তো ওই সময় আমি একটা বড় অ্যামাউন্ট ধার নিয়ে তারপরে হচ্ছে যে কেনার পরের মাসে আবার ইনকাম করে ধার শোধ করে দিয়েছি। কারণ কি ওই মোমেন্টে আমার দেখেন ওটাই পিক আওয়ার চলতেছে। স্মার্ট বোর্ড হলে আমি একদম দ্রুত যাইতে পারবো, কোর্সগুলো অনেক ভালো চলবে, পরের মাসে হচ্ছে ডাবল ইনকাম করে আমি শোধ করে দিছি। বাট এটা ইটস এ হিউজ ইনভেস্টমেন্ট, নট নর্মাল জাস্ট ক্যামেরা, একটা মোবাইল ক্যামেরা নিলাম। আমার কাছে মনে হয় যে একটা মানুষের মানে তোমার এখন ইউটিউবে সাবস্ক্রাইবার মোস্ট প্রবাবলি 1,50,000 মতো হওয়ার কথা, 35,000। সো 1,50,000 সাবস্ক্রাইবার গ্রো করতে একটা মানুষের জিরো থেকে যে কত বড় জার্নি, আমার মনে হয় এটা মানুষ বুঝে না। মানুষের আইডিয়াটা নাই, মানুষ মনে করে ইটস ভেরি ইজি, যে কেউ চাইলে এটা করতে পারবে, বাট ইটস নট দ্যাট ট্রু। এবং আমি আপনাকে একটা ইনসিডেন্ট বলি। একটা ছেলে আছে, আমি ওর নাম ভুলে গেলাম, সম্ভবত আইইউটিতে পড়ে। তো ও হচ্ছে আপনার মোটিভেশনাল কন্টেন্ট বানায়, আমি চিনি। হ্যাঁ বুঝছি টাক করে ওর কন্টেন্ট আমার কাছে আসে, ভালোই লাগে, খুবই ভালো কন্টেন্ট বানায়। তো ও হচ্ছে মানে এডটেককে স্ক্যাম বলে বিভিন্ন টাইপের ভিডিও বানায়। তো এখানে আমার একটা মানে পার্সপেক্টিভ আছে ভাইয়া, মানে এডটেককে বা এডুকেশনকে স্ক্যাম বলে। তো ও হচ্ছে একটা ভিডিও বানাইছিল এডুকেশন স্ক্যাম, আমি ওটার একটা কাউন্টার দিয়ে ভিডিও বানাইছিলাম এডুকেশন ইজ নট এ স্ক্যাম, এটা আসলে নেসেসারি। কেন? এটার পিছনে প্রচুর লজিক্যাল রিজন আছে। যদি আসলে স্ক্যাম হইতো তাহলে সারা পৃথিবী এডুকেশনের পিছনে ছুটতো না। এবং আমি আপনাকে লজিক্যাল রিজন দিব, আমি আসলে মেইন ঘটনাটা বলি। তো ওই সময় আমার সাবস্ক্রাইবার ছিল মেবি 80-র কাছাকাছি। ও তখন কেবল চ্যানেল খুলছে, 5-7 হাজার মতো সাবস্ক্রাইবার এরকম। তো ও আস্তে আস্তে গ্রো করে এখন ও যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার মাস অডিয়েন্স নিয়ে কাজ করে। কন্টেন্ট ক্রিয়েটরের গ্রোথ অনেক ফাস্ট হবে, স্বাভাবিক। ধরেন যে আপনি চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবেন, আমি চাইলে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার হইতে পারবো, বাট টিচার হওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ হচ্ছে আপনি একটা লিমিটেড অ্যামাউন্ট অফ স্টুডেন্টকে সার্ভ করতেছেন এবং আপনার টার্গেট শুধুমাত্র ওদেরকেই সার্ভ করা। আপনি জানেন যে 1.5 ঘন্টার একটা ক্লাস নিলে শুধুমাত্র 10,000 স্টুডেন্টই দেখবে। হ্যাঁ, মানে এটার জন্য আপনি 1.5 ঘন্টা মানে 1.5 ঘন্টার একটা ক্লাসের যে ভিউটা 10,000, ওই 10,000-এর ইম্প্যাক্ট আর হচ্ছে যে একটা কন্টেন্ট ক্রিয়েটারের 1 লাখ ভিউর ইম্প্যাক্টটা সেম না। এর থেকে মানে এই ব্যাপারগুলো তো এটা ডিফারেন্ট। তো আমি ওইটা নিয়ে হচ্ছে যখন হচ্ছে আপনার
একটা কাউন্টার ভিডিও বানাইছিলাম, মানে এডুকেশন ইজ নট এ স্ক্যাম, একটা ভুল মেসেজ যাচ্ছে এইটা নিয়ে ভিডিও বানাইছিলাম। তো ওই জিনিসটা মনে রাখছে। পরে ও হঠাৎ করে অনেক গ্রোথ পাইছে, ওর প্রচুর পরিমাণে ওই 1-2 মিনিটের সিগমা রিলসগুলো ফেসবুকে ইউটিউবে ভাইরাল হয়। তো এখন হঠাৎ করে গ্রোথ পাইছে, আমাকে ক্রস করার পরে আমাকে নিয়ে পোস্ট করছে যে এই ছেলে আমাকে জাজ করছিল, আমি দেখো এই পরিমাণ ভিডিও বানায় এই সাবস্ক্রাইবার গেইন করছি, তার হচ্ছে 700+ ভিডিও, তার সাবস্ক্রাইবার হচ্ছে 130,000, আমি মাত্র 100 ভিডিও বানায় 130,000 ক্রস করছি। তো আমি আসলে কোনো রিপ্লাই দিই নাই, প্রথমে ভাবলাম রিপ্লাই দিব, পরে ভাবলাম না থাক, ইটস ওকে। এখন আমি 2টা পার্সপেক্টিভে আসি। একটা হচ্ছে এডুকেশন ইজ নট এ স্ক্যাম কেন। ধরেন যে এডুকেশন সিস্টেমের মধ্যে থেকে বাংলাদেশের একদম মাস অডিয়েন্স কিন্তু পড়াশোনা করে একটা মিনিমাম জব পর্যন্ত যাইতে পারবে। বাট আপনি যদি চিন্তা করেন এডুকেশন সিস্টেমের বাইরে যে, এডুকেশন সিস্টেমই বন্ধ, বাইরে যে বাংলাদেশের মানুষকে লিটারেট করবেন, শিক্ষিত করবেন, সে লাইফে কিছু একটা করবে, আপনি 2% মানুষকেও করতে পারবেন না। কারণ এডুকেশন সিস্টেমের বাইরে যে যদি আপনাকে কিছু করতে হয়, তাহলে আপনার নিজের পোটেনশিয়াল লাগে, নিজের ইনহেরেন্ট ক্যাপাবিলিটি লাগে, জেনেটিক্যাল ভ্যালুজ লাগে। বাংলাদেশের জেনেটিক্যাল ওই ব্যাপারগুলো, ইনহেরেন্ট ক্যাপাবিলিটি কয়জনের আছে? নাই। যাদের জেনেটিক্যাল ক্যাপাবিলিটি ইউনিভার্সিটির চেয়ে হাই, তারা হার্ভার্ডে যে ড্রপ আউট করে, তাই না? জেনেটিক্যাল ক্যাপাবিলিটি হাই, ওর ব্রেন এত হাই, ও বুঝতেছে যে এখানে আমি গ্রোথ পাচ্ছি স্লো। বাট আপনি বলেন বাংলাদেশে এরকম মানুষ কতজন আছে যে ইউনিভার্সিটিকে ওভারশ্যাডো করে? কথা বলি, যারা বলে এডুকেশন ইজ আ স্ক্যাম, আমার কথা হচ্ছে এই কথা বলার অডাসিটি থাকার জন্য ইউ ফার্স্ট নিড সামথিং ইন ইয়োরসেলফ, যার মধ্যে তুমি বলতে পারবা এডুকেশন ইজ আ স্ক্যাম। ফর এক্সাম্পল, একটা মনে করো হচ্ছে যে মেয়ে বা একজন ছেলে, সে হচ্ছে যে টিকটকে নেচে অনেক ইনকাম করে, আই রেসপেক্ট দ্যাট, কারণ ওর অ্যাটলিস্ট এই ক্যাপাবিলিটি আছে। তুমি তো জীবনে ওটা করতেও পারো না। তোমার মুখে এডুকেশন ইজ আ স্ক্যাম মানায় না, এটা ওর মুখেই মানায়, কারণ অ্যাটলিস্ট ও এডুকেশন ছাড়া নিজেকে সাপোর্ট করার মতো ইনাফ হচ্ছে যে অ্যাটলিস্ট একটা স্কিল রাখে। বা ও যেটা বলে যে কোনো সমস্যা আমি একটা ব্যবসা দাঁড় করাতে, যেভাবে ওরা বলে ব্যবসা দাঁড় করায় ফেলবো, তাতে মনে হয় ব্যবসা দাঁড় করানো মুড়ির ব্যাপার। মানে ওরা কেন এটা মনে করে আমি জানি না। এবং আমি যেটা সবচেয়ে বিরক্ত হয় সেটা হচ্ছে যে ঠিক আছে তুমি বিজনেস করে বড়লোক হবা, ইফ আই ক্যান টেল ইউ যে তুমি এডুকেটেড হইলে তোমার নেটওয়ার্ক ফরমেশন ইজিয়ার হবে, তুমি অ্যাক্সেস ইজিয়ার পাবা, তুমি বেটার ডিসিশন নিতে পারবা, তাহলে কি তোমার উচিত না আসলে তুমি বিজনেস করতে চাইলে এডুকেশন দিয়ে তারপরে বিজনেসটাতে এখানে জাস্ট একটা এক্সাম্পল দিই। আমি বলছি কিন্তু আমার বাবা দর্জি, আমি কোন জায়গা থেকে উঠে আসছি, আমাকে এখন এডটেকের বাংলাদেশের টপ লিডার সবাই চিনে। ঢাকা শহরে এখন আমি যে কোনো জায়গায় গেলে মানুষ আমাকে চিনে। হ্যাঁ, তোমার সাথে তারা ছবি তুলে। হ্যাঁ সত্যি। আমি যদি এডুকেশন না নিতাম লাইফে, আমি চিন্তা করেন ওই গ্রাম থেকে আমার মানে পসিবিলিটি ছিল আমি এই পর্যন্ত আসছি। আমি যদি পড়াশোনা করতে ঢাকায় না আসতাম, আমার ফ্যামিলির কোনো রকম ক্যাপাবিলিটিসই নাই, তারা আমাকে ঢাকায় পাঠাবে। সো মানে এডুকেশন, এখন অনেকে বলবে যে তোমরা তো হচ্ছে যে এডুকেশন নিয়ে বিজনেস করো, এই জন্য তোমরা এই ব্যাপারগুলো বলতেছো, এডুকেশনকে প্রমোট করতেছো। নট লাইক দ্যাট। আমি বলতেছি যে তুমি তোমার প্যাশন খুঁজে পাওয়ার আগ পর্যন্ত, তোমার ইনহেরেন্ট স্ট্রেংথ বোঝার আগ পর্যন্ত অ্যাটলিস্ট সিস্টেমের ভিতরে যাও। আর তুমি বুঝে ফেলার পরে সিস্টেমের বাইরে চলে যাও। আর ইনহেরেন্ট স্ট্রেংথ বোঝা খুবই কঠিন একটা কাজ। মানে আইল বি ভেরি অনেস্ট, দেখো মানে মিল্টন, তুমি আমরা দুজন কিন্তু অনলাইনে অনেক মানুষ আমাদেরকে চিনি নট বিকজ অনলি বিকজ হচ্ছে যে আমরা ভালো পড়াই, আমাদের চিনি বিকজ আমরা জানি কন্টেন্ট অ্যালগোরিদম কিভাবে কাজ করে, আমরা জানি কোন টাইপের ভিডিও পোস্ট করলে কিরকম ভিউ পাবে। আমাদের থেকে অনেক ভালো টিচার, অনেক বেটার টিচার অনলাইনে এত মানুষ চিনে না। এটার কারণ হচ্ছে যে অনলাইনে ওই মানুষজনগুলো এই গেমটা জানে না। এখন এই গেমটা তোমাকে বুটেক শেখায় না, আমাকে বুয়েট শেখায় না, এগুলো আমরা সেলফ টট। ট্রু। তাহলে কি এডুকেশন আমাদেরকে এখানে হেল্প করে নাই, বাট আমরা যেটা করেছি আমাদের ট্রেডিশনাল এডুকেশনকে এই স্কিলের সাথে মিক্স করে তারপর আমরা এটাকে এক্সপ্লয়েট করতেছি। প্রবলেম এই জায়গাটাতে যে টু ইভেন এক্সপ্লয়েট দিস, যে আচ্ছা ঠিক আছে আমি কন্টেন্ট গেমটা জানি কিভাবে কি কাজ করে, ইউ ফার্স্ট নিড সাম ফর্ম অফ এডুকেশন টু ইভেন গেট টু দ্যাট। মানে ইভেন ওই যে যেটা উদাহরণ দিলাম না, ওই ছেলেটা নিজেও আইইউটিতে পড়ে, আইইউটি সিএসসিতে, এন্ড হি ইজ ডুইং হিজ গ্র্যাজুয়েশন শেষ করবে, দেন তারপরে আসবে। আমি মানে আমার হয়তো ওকে নিয়ে এতগুলো উদাহরণ দেওয়া ঠিক হয় নাই, বাট ইচ অ্যান্ড এভরি ওয়ান হ্যাজ এ এজেন্ডা। ধরেন আপনার আমার যেমন এডুকেশন নিয়ে এজেন্ডা আছে, এডুকেশনে যত মানুষজন থাকবে তারা সেলফ লার্নিং করবে, আমাদের মাধ্যমে আসবে, তত স্টুডেন্ট সংখ্যা বাড়লে আমাদের যেমন লাভ হবে। ও তেমন এডুকেশন ইজ এ স্ক্যাম বলে ওর একটা এজেন্ডা আছে, ও গ্রো করবে, ইন ফিউচার বলবে যে আমার মোটিভেশনাল সেমিনারে আসো, আমার এটা করো, কোর্স বের করবো, এডুকেশন ছাড়াই কিভাবে এটা করা যায়, এআই দিয়ে কিভাবে এটা হওয়া যায়, পড়ানো লাগবে না, সবারই ধান্দা আছে, সবাই তোমাকে কিছু কিছু শেখাবে লাস্টে। ইচ অ্যান্ড এভরিওয়ান ইজ ডুইং অ্যাটেনশন গেম। ওর হচ্ছে যারা পড়াশোনাকে পছন্দ করে না তাদেরকে টার্গেট করে অ্যাটেনশন গেম খেলতে। আর খুবই সিম্পল কথা, ইফ
no one is selling your product, then you are the product. মানে the reason why আমি বা মিল্টন হচ্ছে যে তোমাকে বলতেছি না হচ্ছে যে মানে আমাদের হচ্ছে যে অনেক বেশি ভিউ দরকার নাই, রাদার আমরা চাই হচ্ছে যে আমাদের যেই কন্টেন্ট আছে ওইটাতে ভিউ হোক। এটার কারণ হচ্ছে যে মিল্টন স্যার কোর্স বিক্রি করে, আমি আমার কোর্স আর বই বিক্রি করি। দ্য মোমেন্ট ইউ সি মাই কন্টেন্ট, এটা একটা মার্কেটিং টুল, আমাদের চ্যানেলটা হচ্ছে মার্কেটিং টুল। আর ওটা হচ্ছে যে মার্কেটিং টুল না, ওটা ইটসেলফই হচ্ছে দ্য প্ল্যাটফর্ম। আমাদের কিন্তু অ্যাকচুয়াল প্ল্যাটফর্ম হচ্ছে যে আমাদের পড়ানোটা, কোর্সগুলো, আর এগুলো হচ্ছে মার্কেটিং টুল হিসেবে আমরা ইউজ করতেছি। আমার আসলে এই জিনিসগুলোকে মানুষকে বুঝায় লাভ নাই, কারণ তারা বুঝবে না। আমার ওই জায়গাতে ইয়া লাগছিল যেটা, যে আসলে কম্পারিজনটা মানে আনপ্যারালাল, আনসিমেট্রিক, মানে অ্যাসিমেট্রিক, রাইট, হয় না, অ্যাসিমেট্রিক কম্পারিজন হইতেছে, যে একজন টিচারের সাথে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কম্পারিজন হয় না। ইভেন আমি এটাও চিন্তা করি যে অ্যাকচুয়ালি আমি কতটুকু পপুলার হইতে চাই। আমি যখন শুধুমাত্র স্টুডেন্টদের মাঝেই পপুলার হব, তখন আমার লাইফে শুধুমাত্র রেসপন্সিবিলিটিস স্টুডেন্টদের। যখন আমি স্টুডেন্ট ছাড়াই আয়মান ভাইয়ের মতো সারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটর হব, তখন ঝামেলা। আমি মানে তখন মানুষজন অনেক কিছু এক্সপেক্ট করবে আমার থেকে। সো আমি চাই না আমার থেকে এক্সপেক্ট করবে। আমি শুধুমাত্র চাই যে আমি এখন এসএসসি 26 ব্যাচকে পড়াচ্ছি, এসএসসি 26 ব্যাচের মানুষই আমাকে চিনুক, আমার চ্যানেলে ওইটুকু মানুষই থাকুক, এর থেকে বেশি আমার দরকার নাই। মাস অডিয়েন্সে গেলে আমার রেসপন্সিবিলিটিস বেড়ে যাবে। আমি কিন্তু শুরুতেই বলছি যে অডিয়েন্স হচ্ছে আপনার রেসপন্সিবিলিটিস, আপনার ফেম হচ্ছে রেসপন্সিবিলিটিস। তো আপনি যখন হচ্ছে যে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যানেল নিয়ে বসে থাকবেন, যেখানে আপনার ওই টার্গেটেড ব্যাচের অডিয়েন্স যারা আছে, যাদেরকে আপনি আসলেই ফ্রি এবং পেইড ভ্যালু দিচ্ছেন, ওরা মাত্র 1 লাখ, তখন বাকি 9 লাখ কিন্তু আপনার থেকে এক্সপেকটেশন অন্য রাখবে। আপনি একটা সোশ্যাল ভ্যালু বা সোশ্যাল ইস্যুতে কথা বলেন নাই, বাকি 9 লাখ মানুষ আপনাকে জাজ করবে, আপনাকে গালি দিবে। কিন্তু আমার তো মেইন উদ্দেশ্য ছিল 1 লাখকে হচ্ছে সার্ভ করা। তো এই ক্ষেত্রে যারা টিচার, বিশেষ করে এটা আমার কনসিয়াস ডিসিশন যে আমি আমার পপুলারিটি এইটুকুই রাখবো, আমার এর চেয়ে বেশি আমি চাই না। বেশি চাইলে আমার লাইফে প্রবলেম, আমার পার্সোনাল লাইফে প্রবলেম। আমি আমার ওয়াইফকে নিয়ে একটা শহরে যে ট্যুরে গেছি, সেখানে যে ঘুরতে পারবো না, এটা পাবলিক লাইফ, বাজে সমস্যা, পাবলিক লাইফ আমি লিড করতে পারবো না। সো আমার অতটুকুই দরকার। যেমন ধরেন যে এই যে পডকাস্টটা, এটা দেখবে আমার স্টুডেন্টরা, আমি চাই না যে এটা পাবলিকলি সবার কাছে ভাইরাল হোক। এই যে মেসেজটা আমি দিলাম যে আমি ঘুরতে পারবো না, এটা আমি চাই না সবার কাছে ভাইরাল হোক, শুধুমাত্র ওরাই দেখুক, তাই না? এবং ক্রেডিবিলিটি যেটা আসার, মানে বেশি হোক কম হোক ওদের মধ্যে থাকুক। কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কি লাভ? যদিও অনেক কিছু বলে ফেলছি একজন মানুষ সম্পর্কে, বলা ঠিক হয় না, আই এম সরি। আমি আসলে এইটা জিনিসপত্র বুঝি না। বাট ওই যে এডুকেশন ইজ এ স্ক্যাম, যে পয়েন্টটাতে কথাবার্তা বলে না, এডুকেশন ইজ মানে ট্রুলি এটা স্ক্যাম না। তুমি যদি মানে লো ক্যালিবারের একজন মানুষ হও, তাহলে তোমার লাইফে কিছু না কিছু করতে গেলে তোমাকে একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে, আর সেই সিস্টেমটা হচ্ছে এডুকেশন। আমি একটা সময় ছিলাম খুবই লো ক্যালিবারের মানুষ, সো আমি এডুকেশন সিস্টেমের মধ্য থেকে নিজের ক্যালিবার খুঁজে পাইছি। যেই মোমেন্টে আমি আমার ক্যালিবার খুঁজে পাইছি, আমি ইউনিভার্সিটি 3rd ইয়ার থেকে ইউনিভার্সিটি যে গ্রেডিং সিস্টেম, ওটার বাইরে চলে এসে আমি নিজের ক্যারিয়ার করা শুরু করছি। আমি শুধু সার্ভাইভ করছি, যে না ঠিক আছে, আমার এখন আর রেজাল্ট দরকার নাই, একটা পাস হইলেই হয়েছে, আমি ভালো করি। মানুষের শিক্ষা ব্যবস্থা নিয়ে যেহেতু প্রশ্ন উঠছে, তাহলে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বর্তমানে শিক্ষামন্ত্রী যে ধরনের মন্তব্য করছেন, যে ধরনের ডিসিশন নিচ্ছেন, সেই ব্যাপারে তোমার আসলে কি মনে হয়? যে এই যে নকল ধরবো, কোচিং বন্ধ করে দিব, গাইড বই বন্ধ করে দিব, এই কথাবার্তাগুলো কি আসলে পপুলিস্ট কথাবার্তা, নাকি এগুলো আসলে ভেবে চিন্তনী বলছে? না, ম্যাক্সিমাম মানে 90% পপুলিস্ট কথাবার্তা, 10% ওনার ভালো ইন্টেনশন আছে। 10% আর 90% ক্যাটাগরাইজ কেন বললাম এটা যদি বলি, কারণ হইতেছে যে ওনার ডেফিনেটলি এডুকেশন ব্যাকগ্রাউন্ডে উনি হচ্ছে মোস্ট রিসার্চড পারসন। মানে ধরেন যে বাংলাদেশে এখন যত মন্ত্রী মিনিস্টার আছে, ওনার চেয়ে ক্যাপাবল মানুষ কেউ নাই এডুকেশন মিনিস্ট্রিতে। তো উনি হচ্ছে যে ওনার ব্যাকগ্রাউন্ড যদি ঘাটেন, আমরা একটু ব্যাকগ্রাউন্ড ঘেটে দেখছি, এবং উনি মোটামুটি অনেক বেশি ক্যাপাবল একজন মানুষ। বাট উনি যেই টাইপের স্টেটমেন্টগুলো দিতেছেন, এগুলো আসলে ওনার নিজেকে রিলেভেন্ট রাখার জন্য। সবাই একজন মন্ত্রীর কি আদৌ রিলেভেন্সি দরকার আছে? আসলেই দরকার নাই। বাট এই ক্ষেত্রে ওনার আমার মতে যে মানে উনি আরও বেশি পপুলার হতে পারতেন যদি উনি এগুলাতে ফোকাস না করে উনি একদম রিয়েল পয়েন্টগুলো নিয়ে কথা বলতেন। রিয়েল পয়েন্টগুলো কী হতে পারে, উনি বারবার নকল বা এই জিনিসপত্রগুলোতে কথাবার্তা না বলে, এখন ওনারা নিজেরাই তো সৃজনশীল করছে নকল আটকানোর জন্য, অ্যান্ড হচ্ছে মানুষের মেধা বিকাশের জন্য। সৃজনশীলে আপনার কোথায় নকলের অপরচুনিটিস আছে? প্রশ্ন করাই হয় অন্যভাবে, এখানে তো আপনার নকলের অপরচুনিটিস নাই। আপনি সৃজনশীল প্রশ্নে কীভাবে নকল করবেন? সৃজনশীল প্রশ্নে যদি নকলের সিস্টেম থাকে, তাহলে সেখানে টিচাররা নিজেরা ইনভলভ হয়। কীভাবে হয় আমি বলি, নকল কীভাবে হয়েছে, আমি গ্রাম থেকে পরীক্ষা দিচ্ছি, আমি জানি। নকল হয় হচ্ছে একটা ক্লাসরুমে একটা মেধাবী স্টুডেন্ট থাকে, এমসিকিউতে 25 মার্কের একটা এমসিকিউ কোশ্চেন যখন হয়, তো ওই মেধাবী স্টুডেন্ট ওর ওই 25 মার্কে 25ই হবে। তো একদম লাস্টের 25 মিনিটে, লাস্টের 5 মিনিটে ও যেহেতু 20 মিনিটে 25টা দাগানো হয়ে গেছে, ওখানকার টিচাররা নিজেরা ইনভলভ হয় এবং জানে যে এই ক্লাসের টপার স্টুডেন্টকে, ওর 25টা সবাইকে সার্কুলেট করে বলে দেয়।
টিচার নিজেই বলে দেয়? টিচার নিজেই বলে দেয়, এটা অনেক আগে হইতো। আচ্ছা আচ্ছা। নকলের সিস্টেমটা এটা, মানে ধরেন যে গ্রামের স্কুলগুলোতে যদি আপনার ইয়া হয়, মানে কোনো একটা প্রশ্নে স্টুডেন্টদের হেল্প করা হয়, তাহলে ওই গার্ড রুমে যে টিচার গার্ডে থাকে বা যারা গার্ডে থাকে তারা নিজেরা ইনভলভ হয় জিনিসটা। আচ্ছা আচ্ছা। অ্যান্ড হয়েছে, মানে এটা আমার সাথে হয়েছে যে আমি হচ্ছে ওই ক্লাসরুমের সবচেয়ে টপার স্টুডেন্ট, ওই দিন হচ্ছে যে বাইরে থেকে কোনো ইয়া আসে নাই, মানে যারা ওই যে গার্ড দিতে আসে ওনারা আসে নাই, ওই দিন সুযোগ আছে, টিচার জেনে নিয়ে বাকি সবাইকে বলে দিছে। আচ্ছা। আমার থেকে বলে দিচ্ছে। এখন আপনার সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটার তো একটা সলিউশন লাগবে, ওটা তো আপনার হচ্ছে যে আপনি নর্মালি নকল নিয়ে যে কিছু করতে পারবেন না, বা ওই যে টুকি টুকি যেসব জিনিসপত্র এগুলো নিয়ে যে কিছু করতে পারবেন না। তো শিক্ষা ব্যবস্থায় ওই সিস্টেমগুলো খুব কম। নকল হচ্ছে একটা ভোগাস কথাবার্তা, নকল ওইভাবে হয় না। সিস্টেমে যে সমস্ত ফাঁকফোকর আছে, যেমন ধরেন দেখাদেখি করা বা টিচার ওইভাবে হেল্প করা, এই ফাঁকফোকরগুলো বন্ধ করতে হবে, এটা একটা ভালো কথা হতে পারে। 2 নাম্বার হচ্ছে শিক্ষা ব্যবস্থা যদি আসল পরিবর্তন করতে হয় তাহলে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলে টিচারদেরকে ট্রেন করতে হবে। বাংলাদেশের ম্যাক্সিমাম টিচার পড়াইতেই পারে না, মানে স্কুল কলেজ ইউনিভার্সিটি লেভেলের ম্যাক্সিমাম টিচার পড়াইতেই পারে না। মানে ধরেন যে একটা স্টুডেন্ট সে একটা টপিক বুঝবে, সে ওটা ফিল করবে, ওইটা ফিল করার জন্য, বোঝার জন্য তার যেই লেভেল একটা মানে আগ্রহ তৈরি করতে হবে টিচারের পক্ষ থেকে, সেটা তৈরি করার ক্যাপাবিলিটি নেই। অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজন টিচার, বাট সে পাবলিক স্পিকিং জিনিসটাই বুঝে না, সামনে যে দাঁড়ায় কনফিডেন্টলি কথাই বলতে পারে না। আচ্ছা, এরকম প্রচুর টিচার আছে স্কুলে, এরকম বহুত আছে। যে আপনাকে উদাহরণ দিলাম না, আপনি স্টিল গ্রামের স্কুলগুলোতে যাবেন, দেখবেন যে টিচার টেবিলে বসে আছে, বাকি সবাই রিডিং পড়তেছে। হার্শ ট্রুথ, টিচার সামনে টেবিলে বসে আছে বা কোনায় বই নিয়ে দাঁড়ায় আছে, পুরা স্টুডেন্ট সবাই ওই লাইন ধরে ধরে দেখতেছে, একজন কর্নারে একজন স্টুডেন্ট রিডিং পড়তেছে, বাকিগুলো রিডিং শুনতেছে। এটা টিচিং কি হলো বলেন? কোনো টিচিং, এটা কোনো টিচিং না। তো এখন দেখা যাচ্ছে যে এইটার সাথে স্টুডেন্টরা পার্থক্য কীভাবে করতে পারে, পার্থক্য করার মেইন পয়েন্ট হচ্ছে এখন যেহেতু অনলাইন এডুকেশন আসছে, বাংলাদেশের কোয়ালিটি টিচাররা অনলাইনে পড়াচ্ছে, সো স্টুডেন্ট যারা একটু ইউটিউবে অ্যাক্সেস আছে, ইন্টারনেটে অ্যাক্সেস আছে, তারা পার্থক্য করতে পারে। আচ্ছা, এই চ্যাপ্টারটা এভাবে পড়ানো যায়, তো আমাদের স্কুলে রিডিং পড়ায় ছেড়ে দিছে। তাহলে স্কুল কলেজগুলোতে যদি আপনার আসলেই কোয়ালিটি এডুকেশন দিতে হয়, তাহলে টিচারদের ডেভেলপ করতে হবে। যদি আপনি টিচারদের ডেভেলপ না করতে পারেন, তাহলে অনলাইন এডুকেশন যেটা আছে এটাকে ইনকর্পোরেট করেন স্কুল কলেজের সাথে। এমন হইতে পারে যে টিচার পড়াইতে পারতেছে না, বাট একটা অনলাইন লেকচার ক্লাসরুমে দেখানো হচ্ছে। অনলাইনে সাপোজ ধরে নেন যে খনিজ সম্পদ ও জীবাশ্মের উপর বেস্ট লেকচার বাংলাদেশে যেটা আছে, এসএসসির কেমিস্ট্রির কথা বলতেছি, বা ধরেন জৈব যৌগের উপর বেস্ট লেকচার যেটা আছে, ওখানকার টিচার পড়াইতে পারতেছে না, তাহলে ওখানে ইকোসিস্টেম এমন তৈরি করা হোক যে বেস্ট লেকচারটা ক্লাসরুমে দেখা। আমার কাছে মনে হয় যে এটার আরও সহজ সলিউশন আছে, সেটা হচ্ছে যে আসলে সরকারের পক্ষ থেকে অল দি নিড টু ডু ইজ পুরা এন্টায়ার সরকারের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে একটা মানে তাদের একটা সরকারি ইউটিউব চ্যানেল থাকবে, ওইখান থেকে হচ্ছে যে তারা কোয়ালিফাইড টিচার হায়ার করে তারা হচ্ছে যে ওই লেকচারগুলো নিজেরা শুট করে নিজেরা আপলোড দিবে। বেশি একটা বাজেটেরও কাজ না, অল্প বাজেটের কাজ। এটাতে এডটেকদের ইনভলভ করলেও হয়, যে আমরা গভর্নমেন্টের B2G প্রজেক্ট যেটাকে আমরা বলি, যে বিজনেস টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট টু বিজনেস প্রজেক্ট দিয়ে ইজিলি হচ্ছে কাজটা করতে পারে। ওকে মিল্টন, শেষ কিছু প্রশ্ন। প্রথম যে প্রশ্নটা আমি করতে চাই সেটা হচ্ছে যে এই যে তুমি অনলাইনে এতদিন ধরে পড়াচ্ছ, অনলাইনে স্টুডেন্টদের যে হচ্ছে ধরনের ফিডব্যাক কেমন লাগে? যে আসলে অনেক সময় তারা অনেক কিছু বলে, ভালো খারাপ মিলিয়ে কেমন লাগে? ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালোই লাগে ভাইয়া। আমার ক্ষেত্রে দেখা যায় যে আমি ক্লাসেস অনেক বেশি দিই, রিসেন্ট 1 বছর অনেক বেশি পরিমাণ ক্লাস নিচ্ছি। তো ক্লাসের নিচে তারা যে পজিটিভ কমেন্টগুলো করে, বিশেষ করে আমি হচ্ছে খুব সিম্পলিফাই ওয়েতে কম্প্যাক্ট পড়াই। তো দেখা যাচ্ছে যে যেটা অনেক লেন্দি করছে, 30 ঘন্টা 40 ঘন্টা ক্লাস দিচ্ছে, ওটা আমি 3 ঘন্টা 4 ঘন্টায় খুব ভালো মতো গোছাই ফেলছি। সো আমার টার্গেট অডিয়েন্স ওই ক্ষেত্রে থাকে সবসময় হচ্ছে যে যারা একটু মিডল টাইপের স্টুডেন্ট, যাদের ফোকাস অত থাকে না আর অত জানারও দরকার নাই, শুধুমাত্র রেজাল্ট সেন্ট্রিক পড়বে। তো ওদের জন্য ক্লাসেসগুলোতে ওরা মানে সেই লাইফ সেভিং ক্লাস, বিভিন্ন টাইপের ভালো ভালো কমেন্ট করে, এগুলো পড়লে স্টিমুলেশন আসে যে না আরও ভালো কাজ করি, আরও ক্লাসেস দিই, সব টপিক কভার করি, এটা ভালো লাগে। আর মোটিভেশনাল যে সমস্ত ভিডিওসগুলো হয়, বা ধরেন যে গাইডলাইন যে সমস্ত ভিডিওসগুলো হয়, স্ট্র্যাটেজিক ভিডিওসগুলো হয়, ওগুলাতে মানে প্রশংসা করে কমেন্ট খুব কম আসে, নেগেটিভ কমেন্টও আসে না। ওগুলাতে আরও বেশি ধরেন যে এই ভিডিও চাই, ওই ভিডিও চাই, এই টাইপের কমেন্ট আসে। নেগেটিভ কমেন্ট হচ্ছে আপনি যদি কখনো কোনো ফল্ট করে ফেলেন তার এগেনস্টে আসে। যেমন ধরেন যে এইবার গুচ্ছ পড়াইতে যে আমি একটু ইনফরমেটিভ জিনিসপত্র কম পড়াইছিলাম, কারণ হচ্ছে গুচ্ছের বেসিক প্রশ্ন প্যাটার্নই ওরা প্রচুর পরিমাণে করে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন করে অ্যান্ড হচ্ছে যে টেকনিক্যাল জিনিসপত্র করে। তো আমি ওইটা পড়াইছিলাম, বাট ইনফরমেটিভ জিনিসপত্র কম পড়াইছি। বাট আসছে ইনফরমেটিভ জিনিসপত্র, ট্রিকি কোশ্চেন করছে, অনেকেই আমার উপরে খেপে গেছে যে ভাই আপনি বলছিলেন স্লাইড থেকে সব আসবে, আসা নাই তো।
ওরা একদম স্লাইড মুখস্থ টাইপ জেনারেশন তৈরি হয়ে গেছে, যা আমি বুঝাবো এর বাইরেও কিছু বুঝবে না। তোমার কি মনে হয় যে এই জেনারেশনের স্টুডেন্টরা টিচারদেরকে এক্সট্রিম লেভেলের জাজ করে, যেটা আমরা করতাম না? হ্যাঁ, এটা করে এক্সট্রিম লেভেলের জাজ করে। মানে আমরা ধরেন যে যেই টাইপের টিচারের থেকে পড়ে আসছি, আমরা চাইলে আরও বেশি জাজ করতে পারতাম, বাট আমরা স্টিল তাদের রেসপেক্ট করি এবং তাদেরকে ছোট করে কোনো কথা বলি না। বাট ওদের ক্ষেত্রে ওরা মানে দেখা যাচ্ছে যে অনেক বেটার জিনিসপত্র পাওয়ার পরেও জাজ বেশি করে এবং ডিসরেসপেক্টফুল হয়ে যায়। যখন একটা স্টুডেন্ট কমেন্ট করে যে ভাই এইটার ফ্রি ক্লাস দেন এই টোনালিটিতে, কেমন লাগে? না, এটা তো মনে হয় যে এটা আসলে আমার ডিসিশন, আমি দিব কি দিব না, বাট ওরা এমন ভাবে এটা মনে হয় যে আসলে ও যে দাবিটা করে বলছে, মানে যেভাবে বলছে, ওকে আদৌ বুঝে যে আসলে এটা মানে চাওয়াটা আসলে। আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে ও মানে অনলাইনে ওর আইডেন্টিটি মানে লুকায়ে কমেন্ট করতেছে বলে এরকম অ্যাগ্রেসিভ টোনালিটিতে করতেছে, নাকি বাস্তবেও অ্যাগ্রেসিভ। আমি জাস্ট চিন্তা করি, আমি তখন মানে নিজেকে বোঝাই, মানে যেমন হচ্ছে মাঝে মধ্যে ওরা এরকম কমেন্ট করে যে আপনি এটা ফ্রি ক্লাস দেন। আমার খুব অবাক লাগে যে ওকে আসলে বুঝে যে এটা ফ্রি ক্লাসটা দিতে একটা লোকের 5-6 ঘন্টা ক্লাসটা করতে হবে, মানে একটা ফ্রি ক্লাসের পেছনে যে মনে করো অ্যাটলিস্ট 20,000 টাকার এফোর্ট আছে সবকিছু মিলায়। মানে আমি যে একদম মানে সব টিচার্স পেমেন্ট, টাইম এন্ড সবকিছু এফোর্ট মিলে আমি লিস্ট বললাম, একটা 6 ঘন্টার ক্লাসে 20,000 টাকার এফোর্ট আছে। এটা কেউ বুঝে? মানে ও যে মানে ও আমার কাছে একটা ফ্রি ক্লাস চাওয়া মানে যে 20,000 টাকা চাওয়া, এটা কেউ বুঝে কিনা? মানে আমি আসলে এটা নিয়ে অনেক সময় মানে কনফিউজ হয়ে যাই যে আসলে আমি কখনো কারোর কাছে ধুম করে চাইতে পারি না, এটা আমার মধ্যে নাই। সো ওরা যখন হুট করে বলে এবং এমন ভাবে বলে যে ইটস নট আ রিকোয়েস্ট যে ভাইয়া আমার এটাতে অনেক সমস্যা, আমার যে ফ্রি ক্লাস পাই নাই, আপনি দেন খুব ভালো হয়, এটার একটা টোন যে আচ্ছা ঠিক আছে, একজন চাচ্ছে আমার দিলে ওর উপকার হবে, হয়তো আর 10টা মানুষ উপকার হবে, আচ্ছা দেওয়া যায়। কারণ এভরিথিং ইজ আ ট্রানজাকশন এট দ্য এন্ড অফ দ্য মোমেন্ট। বাট যখন ওরা এইভাবে বলে দেন, আমার কাছে খুব বিরক্ত লাগে। আমি খুবই বিরক্ত লাগে যে মানে একটা 9, 10, 11, 12 বাচ্চা আমাকে অর্ডার করতেছে এই জিনিসটা করেন, মানে অ্যাজ ইফ হচ্ছে যে এটা আমার দায়িত্ব। আমি এটা নিতেই পারি না, আমার কাছে খুবই বিরক্ত লাগে, আমার কাছে খুবই ডিসরেসপেক্টফুল লাগে এবং আনগ্রেটফুল লাগে। এটা আমার কাছে আমি ওইভাবে কখনো চিন্তা করিনি, তবে এরকম মনে হয়েছে যে আসলে কমেন্ট সেকশন আমার জন্য ফিডব্যাক। সো কমেন্ট সেকশন ওদের নিড অ্যানালাইসিস করার একটা জায়গা। এটা একটা ভালো আইডিয়া। আরেকটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে বাংলাদেশ নিয়ে কমেন্ট সেকশন ফিডব্যাক, তোমার মেজরিটি পোস্টে কিন্তু পজিটিভ কমেন্টই থাকে, তারপরে তাহলে তুমি হয়তো ভালো বলতে পারবা। ডু ইউ রিয়েলি থিঙ্ক স্টুডেন্টদের মানে ইনাফ এবিলিটি আছে টু জাজ হুইচ ক্লাস ইজ গুড অ্যান্ড হুইচ ইজ ব্যাড? না, আমি আমার সবচেয়ে ওয়ার্স্ট ক্লাস যেটা পড়াইছি, মানে আমি ফিল করি যেটা কন্টেন্ট আমি ভালো দিই নাই, ওইটাতে ওরা অনেক ভালো কমেন্ট করতেছে, ও কারণে ভালো বুঝছে। আমি ভালো কনফিডেন্স দিয়ে পড়াইছি, তারপরে হচ্ছে আমি ইজি করে পড়াইছি, বাট আমি কন্টেন্ট বেস্ট দিই নাই। আর আমি যেটাতে বেস্ট কন্টেন্ট দিছি, জাস্ট বেস্ট দিছি, শুধুমাত্র হচ্ছে যে কন্টেন্ট একটু লেন্দি হয়েছে বা একটু এক্সট্রা জিনিসপত্র পড়াইছি, ওটাতেও ফিল করতেছে যে না, দিস ইজ নট গুড, করতেছে। সো আসলে ওদের জাজমেন্টাল ক্যাপাবিলিটি তৈরি হতে গেলে অ্যাটলিস্ট এইচএসসি কমপ্লিট করে এসে আবার ক্লাস দেখতে হবে। তাহলে কি আসলে একজন টিচারের যখন সে ক্লাস নিবে বা কন্টেন্ট গুছাবে, তাকে আসলে স্টুডেন্টের কমেন্ট সেকশন দেখে ক্লাস গুছানো উচিত নাকি? আমি বললাম হ্যাঁ, নিড, মানে ধরেন যে এখন ওর কি দরকার এটা বুঝে যদি আমি ক্লাস দিই, তাহলে ওরা ওই সময় ওইটা রিলেট করতে পারবে এবং আমার হচ্ছে গ্রোথটা ভালো থাকবে। মানে দিন শেষে তখন কি মনে হয় না যে আচ্ছা আমি আসলে তাহলে জাস্ট একটা পাপেট হয়ে গেলাম? না, এটা হ্যাঁ, আপনি মানে টু দ্য পয়েন্টে ঠিক বলছেন, বাট সিস্টেম এরকম হয়ে গেছে। সো কিছু কিছু ক্ষেত্রে আপনার অনেক কিছু সিস্টেমে করা লাগে। আপনি দেখবেন যে অনেক টিচার যারা অনেক ভালো টিচার, এমনিতেই তাদের হাজার হাজার স্টুডেন্ট, তারপরে তারা গাইডলাইন ভিডিওস বানাচ্ছে, উপায় তাদের প্রয়োজনই নাই। বাট যেহেতু গাইডলাইন ভিডিওসগুলো এখন খুব বেশি চলে, অনেকেই আছে যারা শুধুমাত্র গাইডলাইন ভিডিওসের উপরে ডিপেন্ড করে তাদের ক্যারিয়ার বিল্ড আপ করে ফেলছে। তো তারা দেখতেছে যে না, আমার স্টুডেন্ট তো পোলারাইজড ওদিকে চলে আসছে, সো আমাকেও জিনিসটা অ্যাডাপ্ট করা লাগবে, তাদের কিন্তু প্রয়োজনই নাই, তারপরেও তারা গাইডলাইন ভিডিওস বানাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে আপনার অনেক কিছু অ্যাডাপ্ট করা লাগে, মানে আসলে তোমাকে মার্কেটে ডিমান্ড অনুযায়ী চলতে হবে, আবার নিজের ফিলোসফি সবকিছু রিলেট করতে হবে। যেমন ধরেন যে আমি কখনো ক্লাসে অ্যাগ্রেসিভ টোনালিটিতে কথা বলি না, কোনো মানুষকে ডিসরেসপেক্টফুল ওয়েতে কথা বলি না। এটা আমার ফিলোসফি যে আমি এই জিনিসপত্র আমার ক্লাসে মেনটেন করবো। যদি কোথাও একটু উলটপালট হয়ে যায়, ওটাও আমি কাটসাট করে তারপরে ক্লাসটা দিব, একদম ক্লিন যাইতে হবে ক্লাস। এটা আমার ফিলোসফি। তো আমি এই জিনিসপত্র যেমন মেনটেন করি, আমাকে আবার অনেক কিছু অ্যাডাপ্টও করা লাগে। অ্যাডাপ্ট কি? একটা গাইডলাইন ভিডিওস যেটা আমি চাই না বানাইতে, বাট এটা আমার ডিমান্ড যে এটা ভালো লাগতেছে না কিন্তু বানাইতে, হ্যাঁ ডিমান্ড, এই জন্য আমাকে অ্যানালাইসিস করে রিসার্চ করে এখন এটা বানাতে হবে। যেমন ধরেন যে আমাকে ঈদ সালামি কন্টেস্ট, এটাকে প্রচুর পরিমাণে আমার এটা খুবই বিরক্ত। হ্যাঁ, এখন স্টুডেন্ট চায়, এক্সপেক্ট করে, আমি না দিলে ওরা বলবে যে ভাইয়াকে পাওয়া যায় না, করে না। সো এটা যে কি পরিমাণ পেইনফুল একটা কাজ। ওই যে 2টা দিন আমি আমার পার্সোনাল ফ্যামিলিকে না দিয়ে
ইসলামি কন্টেস্ট মেনটেন করতে যে পুরো জিনিসটা জাজমেন্ট যেন ঠিকঠাকভাবে হয়, আমার ফুল ইনভলভ থাকা লাগে। অ্যান্ড এটা আমি 2-3বার করছি, মানে কোম্পানির ডিমান্ডে করা লাগছে, নিজের মানে ওই গ্রোথ মেন্টালিটিতে ওই জিনিসটা অ্যাডপ্ট করার জন্য করা লাগছে। সো ওই 2টা দিন আমার ধরেন ফুল ওখানে ইনভেস্ট করা লাগছে। অনলাইনে তুমি যেমন, অফলাইনে তুমি কি সেম? আমি হচ্ছে যে অনলাইনে যতটা হাম্বল অ্যান্ড অফলাইনে আরও বেশি ট্রাই করি, এবং অনলাইনে আমাকে দেখে মনে হয় আমি অনেক বেশি হচ্ছে যে কী বলে এটাকে, অনেক বেশি ফ্রি, সবার সাথে অনেক বেশি মিশতে পারি, অনেক বেশি মেলামেশা করি। আর আমি অফলাইনে একটু বেশি ইন্ট্রোভার্ট। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে স্মার্ট শয়ের পক্ষ থেকে যেহেতু আমাদের পডকাস্টের আয়োজন করা হয়েছে, স্মার্ট শয় মূলত একটা অ্যানালিসিস অ্যাপ, মানে ওরা হচ্ছে যে কোয়েশ্চেনকে অ্যানালিসিস করে দেয়। তুমি নিজেও যেহেতু ইউনিভার্সিটি অ্যাডমিশন পড়াও, এখন তো এসএসসি এইচএসসি দুইটাতেই তুমি সমানভাবে ফোকাস দিচ্ছ, একটা স্টুডেন্টের পক্ষে অ্যানালিসিস করে পড়াটা কতটুকু আসলে গুরুত্বপূর্ণ? ডেফিনেটলি যদি রেজাল্ট সেন্ট্রিক পড়ে কেউ, তাহলে অ্যানালিসিসের কোনো বিকল্প নেই। আর কেউ যদি শেখার জন্য পড়ে, দেন দ্যাটস এ ডিফারেন্ট কোয়েশ্চেন। বাট আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রেই বাংলাদেশের এডুকেশন সিস্টেমে রেজাল্টটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়। সো রেজাল্ট তো ডেফিনেটলি ভালো হওয়া লাগবে, আর তার জন্য আমার অ্যানালিসিস অনেক বেশি করতে হবে, কারণ আমি ফুল সব কিছু পড়লাম, বাট যেগুলো আমার আসলে প্রয়োজন ওগুলো পড়লাম না, ফাইনালি আমার রেজাল্ট খারাপ হবে। আর এমসিকিউ এক্সাম বা যে কোনো প্র্যাকটিস এক্সাম দেওয়াটা আসলে কতটা ইম্পর্টেন্ট? আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে ধরেন ইটস লাইক আপনি প্র্যাকটিস সেশনে কেমন খেলবেন তার উপর ডিপেন্ড করে আপনি ফাইনাল ম্যাচ খেলবেন। ট্রু। তো ওই যে আইপিএলে যেমন হয়, আইপিএলে ফাইনাল ম্যাচটা হচ্ছে আসলে আপনার প্র্যাকটিস সেশনের রিফ্লেকশন। সো আপনি বাসায় বসে যত ভালো প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন, ফাইনাল সেশনে যে আপনার ইমপ্রুভমেন্ট তত হবে অনেক বেশি। আর ওই ফাইনাল সেশনেই যদি আপনার প্রথমবার একটা জিনিস ফেস করা হয়, মানে ধরেন যে একটা বল আসছে আপনার কাছে, ওটা আপনি প্রথমবার ফেস করতেছেন লাইফে, তাহলে ওটা ডেফিনেটলি আপনি ভালো খেলতে পারবেন না। সো আপনি যদি প্রথম পরীক্ষাটাই আপনার এমসিকিউ পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা দেন, তাহলে ডেফিনেটলি ওখানে আপনার মার্ক কম আসবে। সো এই ক্ষেত্রে বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস ইম্পর্টেন্ট। প্র্যাকটিস করলে 25 পাওয়া কোনো ব্যাপারই না। থ্যাংক ইউ মিল্টন, অসংখ্য ধন্যবাদ তোমাকে, তুমি আমাদেরকে বিশাল একটা সময় দিলা তোমার ব্যস্ত শিডিউল থেকে। মিল্টন অনেক ব্যস্ত, আমি ওর শিডিউল মনে হয় গত 2 মাস ধরে খুঁজতেছি, ফাইনালি হচ্ছে যে মিলাইতে পারছি। বাট আই রিয়েলি রেসপেক্ট হিম অ্যাজ আ ফেলো জুনিয়র, এবং ওর গ্রোথ আমি আসলে নিজ চোখে দেখেছি। আই উইল ভেরি অনেস্ট মিল্টন, আমি কিন্তু হচ্ছে যে ইউটিউবে এখন আমার প্রাইস আসলে 1,21,000। সো আমি কিন্তু আসলে মানে আমি খুব ওপেনলি বলি এটা সবাইকে যে আমি আসলে যে ভালো করে আমি তাকে ফলো করি, যে কী করে মানে অ্যানালিসিস করি, এবং আমি তোমাকে অনেকবার অ্যানালিসিস করার চেষ্টা করছি আসলে হোয়াট ডিড ইউ ডু রাইট দ্যাট ইউ গ্রু সো মানে কুইকলি। আমি ওগুলো অ্যাডপ্ট করার চেষ্টা করছি, আমি তোমার কাছে অনেক কিছু শিখেছি। যদিও হচ্ছে যে আমার গ্রোথটা হচ্ছে যে 3-4টা চ্যানেল জুড়ে, তোমারটা ইউটিউব অ্যান্ড ফেসবুক সেন্ট্রিক, আমার আবার ইনস্টাগ্রাম টিকটক একটু বেটার কিছু গ্রোথ আছে। সো আমি আর কি এই জন্য বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গা থেকে ফলো করে চেষ্টা করি যে আসলে হাউ ডিড দে গ্রো। অ্যান্ড আমার কাছে মনে হচ্ছে যে মানে আই লার্নড আ লট ফ্রম ইউ। সো আমি তোমাকে পার্সোনালি থ্যাঙ্কসও বলতে চাই। আমাকে 1 মিনিট দিবেন, এই জায়গাতে জাস্ট একটু মতামত দিতাম। অ্যাকচুয়ালি আমি আপনার ফলোয়ার, কিভাবে আমি আপনাকে বলি, আপনি হচ্ছে নটরডেম কলেজ নিয়ে একটা ভিডিও বানাইছিলেন অনেক আগে, তখন আমার মানে চ্যানেল ফেসবুক কিছুই ছিল না। আচ্ছা আচ্ছা। তখন আমি জাস্ট উদ্ভাসের টিচার। তখন আমি কেবল উদ্ভাস থেকে ফাইন্যান্স নিয়ে ক্যামেরা কিনছি, এবং আমি কন্টেন্ট ক্রিয়েশন এই ব্যাপারগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা শুরু করছি। তখন আমরা নটরডেম কলেজের ভিডিও আর বেশ কিছু বুয়েট নিয়ে কয়েকটা ভিডিও মারাত্মক ভাইরাল হয়, এবং হচ্ছে যে আপনার গ্রোথও অনেক ভালো আসে, ইউটিউবেও গ্রোথ ভালো আসে, ইয়াতেও ভালো আসে। তো আমি তখন চিন্তা করতাম যে মানে আমি কি এতটা কনফিডেন্ট আমি ইউনিভার্সিটি বা এরকম কলেজ নিয়ে ভিডিও বানাইতে পারবো? আপনাকে দেখে আমি ফলো করতেছি যে এই টাইপের কন্টেন্ট বানানো যায় কিনা, বা এটা আমি এক্সিকিউশন করবো কীভাবে। তো ওই মোমেন্ট থেকে আমার হচ্ছে যে আপনাকে দেখে এই টাইপের কন্টেন্ট ক্রিয়েশনের চিন্তা আসছে। আর আমি বললাম যেটা যে 10 মিনিট স্কুলে যাওয়ার পর আমি এগুলো শিখছি, তারপর ইমপ্লিমেন্ট করছি। সো আমি আপনার আরও আগে থেকে ফলোয়ার, আপনি তো আমাকে গ্রোথের পরে দেখছেন যে আচ্ছা মিল্টন বলে কেউ আছে, ও এই টাইপের এডুকেশন সেগমেন্টে কাজ করতেছে। আর আমি যখন মানে ধরেন যে অনলাইনের বাইরে, তখন থেকে আমি আপনাকে অনলাইনে ফলো করতেছি, আপনার প্রোফাইল, তারপরে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম আপনাকে, এবং আপনি মানে যখন অ্যাকসেপ্ট করছিলেন আমার ভালো লাগছে, আচ্ছা ভাই আমি আমাকে চিনে, এই জন্য অ্যাকসেপ্ট করছে। না যাক, ভালো, শুনে ভালো লাগলো, আমি আসলে এটা জানতামও না। সো আমি সবাইকে যেটা মানে সুযোগ দিই আমার পডকাস্টে, যে আমি সারাক্ষণ সবাইকে বিরক্ত করি, আমি সবাইকে একটা লাস্টে তাদেরকে একটা প্রশ্ন করতে দিই আমাকে, যে এবার তুমি হোস্ট, তুমি একটা কোয়েশ্চেন করতে পারবে। আচ্ছা, আপনাকে নিয়ে প্রশ্ন করবো, আপনার হচ্ছে ফিটনেসের রহস্য কি? মানে আপনি ধরেন যে এই যে এত ফিট, প্লাস হচ্ছে যে আপনার চেহারা সবসময় গ্লো করে, এবং আপনি হচ্ছে যে এত শিডিউল মেনটেন করে, এটা মেনটেন করেন কীভাবে? যেমন আমার ধরেন এই যে লাইট এক্সপোজারের কারণে আমার ঘুমের শিডিউল একদম পুরো ব্রোকেন, আমি সকালে ঘুমাই। সো এটা আমার ফিজিক্যালি ইম্প্যাক্ট পড়ে, আমি এটা খেয়াল করি, বাট আপনি এটা মেনটেন করেন কীভাবে? মানে আমার কাছে মনে হয়েছে যে আসলে
মানে আমার লাইফে ফিলসফিটা হচ্ছে যদি আমি জাস্ট হচ্ছে যে পড়াই, মনে করেন লাইফে একটা জায়গায় সাকসেসফুল, আমি তাহলে সেটাকে সাকসেসফুল মনে করি না। আমার কাছে মনে হয়েছে যে একটা টাইম পরে যে দেয়ার আর লট অফ পিপল হু আর রিচ, দেয়ার আর লট অফ পিপল হু আর গুড লুকিং, দেয়ার আর লট অফ পিপল হু আর ফিট, দেয়ার আর লট অফ পিপল হু ইন্টেলেকচুয়াল। সো আমার কাছে মনে হচ্ছে একটা টাইম পরে যখন আমি ওই ফেজে চলে যাই, তখন না যারা অনেক ইন্টেলেকচুয়াল তাদের কাছে ইন্টেলেক্টটা ম্যাটার করে না, তখন তারা ইন্টেলেকচুয়াল কমিউনিটিতে চিন্তা করেছে কোন মানুষ একটু সুন্দরও দেখতে। আচ্ছা, যারা অনেক টাকা পয়সার মালিক তাদের কাছে টাকা পয়সা ম্যাটার করে না, তারা চিন্তা করছে কোন লোকটা একটু ফিট, কোন লোকটা ইন্টেলেকচুয়াল। সো আমার কাছে মনে হচ্ছে যদি কেউ কম্বাইন হয় তাহলে তার আসলে ভ্যালুটা অনেক বেশি, বিকজ তখন তারা চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে এই লোকটা সবকিছু ব্যালেন্স করতে পারতেছে, দ্যাটস দি আলটিমেট গোল অফ লাইফ, যে ইউ ওয়ান্ট টু হ্যাভ এভরিথিং, ইউ ওয়ান্ট টু বি ফিট, ইউ ওয়ান্ট টু বি গুড লুকিং, ইউ ওয়ান্ট টু হ্যাভ গ্রেট ইম্প্যাক্ট, তোমার বিজনেস ভালো থাকবে। সো দ্যাট ইজ সামথিং দ্যাট আই স্ট্রাইভ ফর। সো আমার কাছে মনে হচ্ছে আমি এপিটোম অফ পারফেকশনটা চাই ইন মাই লাইফ, যে আই ওয়ান্ট টু সি মাইসেলফ অ্যাজ দ্য বেস্ট ভার্সন পসিবল, যে আসলে আমি কতটুকু গ্রো করতে পারি ইন লাইফ। সো ওইটাই মানে একটা সময় আমার মনে হয়েছিল যে আচ্ছা আমি তো এত প্যারা না নিই, আমি জাস্ট হচ্ছে যে বড় লোক হই, এটাই তো ইনাফ, মানে আমার এত কিছু দরকার নেই। বাট দেন আই থট যে আচ্ছা শুধু বড় লোক হয়ে তো মজা নেই, ইফ আই এম বিং ভেরি অনেস্ট। আচ্ছা বড় মানে আমি মানে ফর এক্সাম্পল আমি প্রথম জিনিসটা বুঝছি কীভাবে, যেমন তোমাদের সাথে যখন আমি বসি, আমাদের এই জায়গায় সবাই লাখপতি, মানে ইটস নট ফান টু বি লাখপতি। মানে কোনো করে যে একটা টাইম পরে হয়তো এমনও হইতে পারে যে আমরা সবাই কোটিপতি হইতে পারে যদি আমরা সবাই উই প্লে আওয়ার কার্ডস রাইট এবং আল্লাহ যদি চায়, তখন কোটিপতি হয়ে না ফান নাই, সবাই কোটিপতি আশেপাশে। তখন আমি ফিট, তখন লাগে ভাই আপনি তো ফিট। আমার কাছে মনে হচ্ছে যে ওই মানে হচ্ছে যে আই জাস্ট ওয়ান্টেড অল মাই হচ্ছে যে অ্যাবিলিটিস টু কম্বাইন। আমার বিয়েটাই হয় না, এটাই সমস্যা, বাকি সব কিছু ট্রাইং টু মেইনটেইন। হয়ে যাবে, না হলে ভালো, না হলে ভালো না ভাই, ডেফিনেটলি এটাও হয়ে যাবে। আমি দোয়া করি আপনাকে যে আপনি আপনার মানে ওই মানুষটাকে খুঁজে পান যার সাথে আপনি আপনার বাকি জীবন কাটাইতে পারবেন, এবং যত দ্রুত পাবেন। এটা পাওয়াটাও আমি মনে করি যে ইটস এ জার্নিতে হচ্ছে আপনি এটা আপনি তাড়াহুড়ো করে হুট করে চাইলেই পাবেন না। আমি জার্নিতেই নাই, আউট অফ দিস জার্নি, এন্ড দিস অনলি রিজন আই এম ওকে উইথ অল মাই আদার জার্নিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মিল্টন এগেন, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা নেক্সট উইকেও আমাদের আরও একটা স্পেশাল পডকাস্ট শুট হবে। সো কে গেস্ট সেটা আমি বলছি না, বাট তোমরা কাকে নেক্সট গেস্ট হিসেবে চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো। আজকের পডকাস্টটা কেমন লাগে সেটাও বলো, মিল্টন ভাইয়ের জার্নি কেমন লাগলো সেটা বলো। মিল্টন ভাইয়ের যারা ফ্যান আছো আমি চাই তারা সবাই হচ্ছে অবশ্যই পডকাস্টে অ্যাটলিস্ট তোমাদের উপস্থিতি জানান দিও। মিল্টন ভাইকে একটা সাপোর্ট তো তোমাদের অবশ্যই দেওয়া দরকার। লোকটা এত কষ্ট করে তোমাদেরকে ফ্রি কন্টেন্ট দিয়েই যাচ্ছে, মানুষ জীবন ফ্রিও পড়াইছে, আমি পেইড বেচাতে পড়াই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।